নমস্কার। সঙ্গম টক্স বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সুরজিৎ দাশগুপ্ত মহাশয়। এবং উনি যে বিষয় বলার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই বিষয়টি হলো আহ কৃত্তিবাসী রামায়ণ বা বাঙালির রামায়ণ। তো রামায়ণের কবি বাল্মীকি তাহার রচিত রামায়ণ সম্পর্কে এক অসাধারণ ভবিষ্যৎবাণী করেছিলেন, যা যেটি শ্লোকের মাধ্যমে লেখা আছে, যেটি হলো যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচারিষ্যতে। অর্থাৎ যতদিন পর্যন্ত পৃথিবী পৃষ্ঠে পর্বতগুলি থাকিবে, যতদিন পর্যন্ত নদীগুলি প্রবাহিত হইবে, ততদিন পর্যন্ত রামায়ণের কাহিনী জনসাধারণের মধ্যে প্রচারিত থাকিবে। তো ওনার সেই ভবিষ্যৎবাণী আজকেও আমরা দেখতে পাই যে দিকে দিকে কিভাবে রামায়ণের কাহিনী ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের বাইরেও। তো সেই আজকে আমাদের যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টি মূলত কৃত্তিবাসী রামায়ণ, যেটি বাঙালির রামায়ণ। অর্থাৎ কৃত্তিবাস ওঝা বাঙালি একজন কবি, মধ্য যুগের কবি, ওনার লেখা যে রামায়ণ। তো সেই এবং ভারতের আমরা দেখতে পাই যে ভারতের বিভিন্ন অংশে যে রামায়ণের সংস্করণগুলির মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। তো এই উপস্থাপনায় মূলত বাঙালির কৃত্তিবাসী রামায়ণের কথাই আলোচিত হবে, যেটি মূলত বাল্মীকি রামায়ণের উপর ভিত্তি করে হলেও রচিত। আখ্যানটিতে কিছু কিছু বৈচিত্র্য রয়েছে এবং বাংলায় বাবা মা এবং দাদু ঠাকুমারা বাড়ির ছোটদের এই কৃত্তিবাসী রামায়ণের কাহিনী গল্পের ছলে বলে থাকেন, এবং এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম সাংস্কৃতিক ধারা বাহিত হয়। তো আজকে আমরা আর দেরি না করে সরাসরি সুরজিৎ দাশগুপ্ত মহাশয়ের কাছে চলে যাই। ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। উনি একজন গণিতবিদ, সাংবাদিক ও সুবক্তা। 2004 সাল থেকে উনি বেশ কয়েকটি জাতীয় স্তরে প্রকাশনার সাথে কাজ করেছেন এবং সির্ফ নিউজ প্রতিষ্ঠা করেছেন। এবং এখন ভিডিও পডকাস্টের একটি নতুন মিডিয়া হাউসের জন্য স্বধর্ম নামে একটি মিডিয়া হাউস চালু করেছেন। এবং ওনার আগ্রহের ক্ষেত্রগুলি হলো বিজ্ঞান, ইতিহাস এবং ভাষা বিজ্ঞান। তো আজকে আমরা ওনার মুখ থেকে শুনে নেব ওই কৃত্তিবাসী রামায়ণের কাহিনী, যেগুলো আমরা ছোটবেলা থেকেই গল্প আকারে শুনে এসেছি। নমস্কার, আপনি শুরু করুন। নমস্কার। কয়েক মাস আগে আমি ভাগ্যনগর অর্থাৎ হায়দ্রাবাদে ছিলাম এবং এই বিষয়ে কৃত্তিবাসী রামায়ণ নিয়ে একটি প্রস্তুতি সেখানে আমি দিয়েছিলাম। পরবর্তীকালে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেও এটাকে আমি বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করি। এবং যেইভাবে আমি হায়দ্রাবাদে প্রস্তুতিটা শুরু করেছিলাম ঠিক সেইভাবেই এখানেও করছি, ছোটবেলার কথা থেকে, যে কোত্থেকে আমি কৃত্তিবাসী রামায়ণ সম্বন্ধে যেটুকু জেনেছি তার সূত্রপাত কোত্থেকে হয়, তার সূচনা কোথায় হয়। তো ছোটবেলায় যেমন জানেন আমাদের বাঙালিদের একটা অভ্যেস আছে দুপুরবেলায় ঘুমানোর, এবং সেই ঘুমটা আমাদের খুব প্রিয়, সিয়েস্টা, আফটারনুন সিয়েস্টা। তো আমার মা চাইতেন যে উনি যেরকম একটু 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নেন দুপুরবেলায়, আমিও যাতে ওনার সাথে ঘুমোই। কিন্তু আমি খুব ছটপটে ছেলে ছিলাম, দুষ্টুমি করতাম, বাইরে ছুটে যেতাম বারবার অন্য বন্ধুদের ওখানে। আমি দক্ষিণ বিহারে ছিলাম তখন। তো আমার যত বিহারি বন্ধু বান্ধব ছিল তারা সব বাড়ির সামনে মাঠে খেলাধুলো করতো, তাদের সাথে খেলা করতে ইচ্ছে করতো। আমাকে মা কোনো রকমে আটকে রাখতেন, এবং আমি যখন মেনে নিতাম না কিছুতেই, ছটফট করতাম, তখন আমাকে শান্ত করার জন্য আমাকে গল্প শোনাতেন। তো সবচেয়ে বেশি গল্প আমি যেটা শুনেছি সেটা হলো রামায়ণের গল্প। বাড়িতে যখন বাবা থাকতেন তখন বাবা শোনাতেন। সেখান থেকে আমি বোকারোয় থাকতাম ছোটবেলায়, তখন দক্ষিণ বিহার ছিল, এখন ওটা ঝাড়খণ্ডে। সেখান থেকে বছরে একবার অন্তত কলকাতায় ঘুরতে যাওয়া হতো। সেখানে দুপুরবেলায় সেই যথারীতি ঠাকুমাও জেদ করতেন যে আমি যাতে ওনার সাথে ঘুমাই, কিন্তু আমি ঘুমোতে চাইতাম না, আমাকে আবার গল্প শোনাতেন। আর রামায়ণের গল্প শোনাতেন, মহাভারতের গল্প শোনাতেন। রামায়ণের গল্পের সময় উনি সবসময় জিজ্ঞাসা করে নিতেন যে বাবা বা মায়ের কাছে আমি কতখানি গল্পটা শুনেছি। যতটা শুনেছি তার আগের থেকে উনি শোনাতেন। পরবর্তীকালে আমি যখন ক্লাস 5-এ উঠি, তখন আমি সিবিএসই বোর্ডে পড়তাম, এবং সেখানে 2 রকম ব্যবস্থাপনা ছিল সংস্কৃত পড়ার। একটা ছিল ক্লাস 5 থেকে 8, আর একটা ছিল ক্লাস 8 থেকে 10। তো আমাদের ক্ষেত্রে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার সংস্কৃতের শিক্ষা শুরু হয়। আমাদের একজন দুবেজি পড়াতেন আমাকে সংস্কৃত, আমাদের পড়াতেন, এবং
উনি যখন কখনো ক্লাসে যা কিছু সিলেবাসে আছে সেদিনকার মতো হয়তো 5 মিনিট বা 10 মিনিট আগেই শেষ হয়ে গেছে, 45 মিনিটের ক্লাস হয়তো 35 মিনিটে শেষ হয়ে গেছে, বাকি 5-10 মিনিট উনি রামায়ণের গল্প করতেন। সেই রামায়ণের গল্প কিন্তু আমি যেটা ছোটবেলায় মা বাবার কাছে শুনেছি, যা ঠাকুমার মুখে শুনেছি, সেই গল্পের থেকে বেশ কয়েকটি জায়গায় তার পার্থক্য ছিল, বিভেদ ছিল। এবং এইটা নিয়ে সংস্কৃত স্যারের সাথে মাঝে মধ্যেই আমাদের মানে খুব হেলদি ডিসকাশন হতো, অবশ্য ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকা সত্ত্বেও। আর তারপরে উনি যেহেতু রামচরিতমানস থেকে শোনাতেন গল্পটি, তাই কৃত্তিবাসী রামায়ণ থেকে একটু আলাদা ছিল। কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, এমনকি আমি নামটা পর্যন্ত শুনিনি, যে বাংলায় যে রামায়ণ তার রচনাকার কে, তার নাম কি, এইসব আমার কিচ্ছু জানা ছিল না। পরবর্তীকালে 1987 সালে রামানন্দ সাগরের টেলি সিরিয়াল শুরু হয় রামায়ণ, এবং সেক্ষেত্রেও আমি দেখি যে বেশ কয়েকটি অধ্যায় আলাদা রকম, বেশ কয়েকটি অধ্যায় আদৌ নেই যা আমি শুনে এসেছি, এবং বেশ কিছু জিনিস যা শুনেছি সেটা আলাদা, আবার কয়েকটি গল্প সেখানেও আলাদা যেগুলো আমি কৃত্তিবাসে শুনিনি, যদিও আমার তখন একেবারেই কৃত্তিবাসের জ্ঞান ছিল না। 1989 সালে আমার ক্লাস 12 শেষ হয়, আমি কলকাতায় যাই। কলকাতায় গিয়ে আমি দক্ষিণ বিহারে যে পরিমাণ বাঙালিদের সাথে আমার আলাপ আলোচনা হতো, সেখানে যেহেতু একটি ভিন্ন রাজ্য, সেখানে বাঙালিরা মানে কনসিডারেবল পপুলেশন হলেও কলকাতার মতো তো অবশ্যই নয়, কলকাতায় অনেক বেশি বাঙালি থাকে, পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই অনেক বেশি বাঙালি থাকে। তাদের কাছেও কিন্তু আমি শুনি, বন্ধু বান্ধবের কাছে, কলেজের ছাত্রদের কাছে, যে এটা কি দেখাচ্ছে রামানন্দ সাগর, আমরা তো অন্য কিছু একটা শুনেছি। ততদিনে আমার মোটামুটি একটা রামচরিতমানস সম্বন্ধে ভালো একটা ধারণা গড়ে উঠেছে, কারণ হিন্দির ক্লাসের সময় আমাদের রামচরিতমানস পড়ানো হতো, এবং সংস্কৃত ক্লাসের সময় যে ঘটনাটা ঘটতো, দুবেজি আমাদের সংস্কৃতের স্যার ছিলেন, এবং একটি অদ্ভুত ব্যাপার যে যদিও সংস্কৃতের ক্লাস ছিল, উনি যে রামায়ণটা শোনাতেন সেটা কিন্তু অবধি ভাষায় লেখা রামচরিতমানস থেকে। একটি খুব বড় পার্থক্য বাল্মীকি রামায়ণ এবং যে কোনো অন্য ভার্সনে, সেটি হলো যে বাল্মীকি রামায়ণ একটি খুবই বলা যায় যে উঁচু কোটির একটি সাহিত্য। সেখানে আপনি ভক্তি রস তো খুঁজে পাবেনই, এমনকি সাহিত্যিকে যে কয়েকটি দিক থাকে সেইগুলোও কিন্তু বাল্মীকিতে ছিল। অর্থাৎ যে কাহিনীর হিরো, যে কাহিনীর নায়ক, তাকেও আপনি জাজ করতে পারেন, এরকম প্রচুর মুহূর্ত, প্রচুর এরকম মোমেন্টস, চ্যাপ্টার্স, প্রসঙ্গ বাল্মীকি রামায়ণে আসে। বিভিন্ন ভার্সনে কিন্তু ভক্তি রসটা বেশি করে দেখা যায়, এবং সেখানে শ্রীরামচন্দ্রকে ভগবান হিসেবে দেখা হওয়ার দরুন ওনার ওপর কোনো রকমের প্রশ্ন তোলা যায় না। সেটা সীতাকে নিয়েই প্রশ্ন হোক বা লক্ষণকে নিয়ে প্রশ্ন হোক, সেই প্রশ্নগুলোর অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন ট্র্যাডিশনে। এবং এই জিনিসটা আমরা অনেকেই হয়তো অতটা খেয়াল করি না, যে কৃত্তিবাস কিন্তু তুলসীদাসেরও আগে হয়েছেন, প্রায় 100 বছর আগে। তো সেক্ষেত্রে এই যে জিনিসটা বলা হয় তুলসীদাস রামায়ণের ক্ষেত্রে, যে উনি এতটাই ভক্তিতে ডুবেছিলেন যে রামের যে চরিত্র, তাকে নিয়েও যে তাকে যে জাজ করা যায়, সেই জিনিসটা তার কাছে একেবারেই স্বীকার্য ছিল না। শ্রীরামচন্দ্র ভগবান, কোনো প্রশ্ন হবে না, উনি যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন, এবং তার ভালো মতো ব্যাখ্যাও আছে। তবে তার 100 বছর আগে কৃত্তিবাসও মোটামুটি সেরকম কাজ করে গেছিলেন। এবং শুধু তাই নয়, বোধহয়
এমন এমন কথা উনি বলে গেছিলেন রামায়ণ সম্বন্ধে, রাম সম্বন্ধে, যেগুলো আমরা রামচরিতমানসেও পাবো না, আমরা কম্ব রামায়ণ যেটা তামিলে লেখা সেটাতেও পাবো না, বিভিন্ন ভাষায় লেখা হয়েছে সেগুলোতে আমরা এত বেশি ভক্তি দেখবো না। এমন ভক্তি যে যে রাক্ষসের যে সৈন্য, রাবণের সৈন্য, তার সৈনিকরা পর্যন্ত শ্রীরামচন্দ্রের ভক্তিতে ডুবে আছে, এমন উপাখ্যান কৃত্তিবাসী রামায়ণে আছে। তো এইসব পার্থক্য জানার পরে আমি পড়াশোনা করতে শুরু করলাম। তখনকার দিনে গুগল ছিল না, আমাকে স্বাভাবিকভাবেই লাইব্রেরিতে যেতে হয়েছে, প্রচুর লাইব্রেরির বই ঘেটেছি এবং সেখান থেকে আমি অনেক তথ্য খুঁজে পেয়েছি। মূল যে কৃত্তিবাসী রামায়ণ, তার একটা কপি পাওয়াও খুব দুষ্কর আজকাল। মানে আপনি কলকাতার কলেজ স্ট্রিটে যান, সহজে পাবেন না। খুব মানে এই প্রস্তুতির শেষে আমি কয়েকটি জায়গা বলে দেব যেখানে যারা ইচ্ছুক তারা সেখান থেকে কৃত্তিবাসী রামায়ণের একটা কপি চেয়ে পাঠাতে পারেন। যদি আউট অফ প্রিন্ট থাকে তাহলে সেই প্রকাশকেরা বা মুদ্রকেরা ব্যবস্থা করে দেবেন যাতে নতুন কপি বানিয়ে আপনাকে পাঠানো যেতে পারে। যাই হোক, আজকের প্রস্তুতি আমি শুরু করি। সবচেয়ে প্রথমে লেখককে নিয়েই কথা বলবো, কৃত্তিবাসকে নিয়েই কথা বলবো। কৃত্তিবাস ওঝা তো মধ্যযুগের অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। ওনার জন্ম আনুমানিক 1381 খ্রিস্টাব্দে এবং 1461 সালে উনি মারা যান। উনি প্রথম সংস্কৃত রামায়ণকে আধুনিক ভারতীয় ভাষায় অনুবাদ করেন, যা এখনো মানুষকে অনুপ্রাণিত করে। ওনার জন্ম এক্স্যাক্টলি কোথায় হয়েছিল এটা নিয়ে একটু মত পার্থক্য আছে। তিনি রাজশাহী, যা অধুনা বাংলাদেশে, বা নদিয়া, যা অধুনা পশ্চিমবঙ্গে, এই দুটির মধ্যে কোনো একটি জায়গায় জন্মগ্রহণ করেন। ওনার গ্রাম ছিল, ওনার জেলা ছিল প্রেমতলী, আর গ্রাম ছিল ফুলিয়া। এবার ফুলিয়া নামে একটা গ্রাম পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টেও আছে, আবার বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টেও আছে। ওনার পিতার নাম ছিল বনমালী ওঝা ও পিতামহ ছিলেন মুরারি ওঝা, এবং উভয়েই শাস্ত্রে পারদর্শী ছিলেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর কৃত্তিবাস 12 বছর বয়সে বারেন্দ্রের ধর্মীয় পণ্ডিতদের কাছে অধ্যয়নের জন্য উত্তরবঙ্গে গমন করেন। এরপর তিনি রাজকীয় পণ্ডিত হওয়ার আশায় গৌড় রাজার দরবারে যান। সেখানে তিনি রাজার সম্মুখে বিভিন্ন ধর্মীয় কাব্য আবৃত্তি করেন। কিছু পণ্ডিতের মতে গৌড়ের রাজা ছিলেন রাজা গণেশ। ওনার কার্যকাল ছিল 1415 থেকে 18, এবং অন্যদের মতে তিনি ছিলেন সুলতান জালালউদ্দিন মাহমুদ শাহ। তারও মোটামুটি টাইম লাইনটা একই রকম। ওনার শাসনকাল ছিল 1418 থেকে 31 অব্দি। তবে সকলেই একটি ব্যাপারে একমত, যে গৌড়েশ্বরের রাজা শ্লোকগুলি শুনে অত্যন্ত খুশি হয়ে কবিকে বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করেছিলেন। এরপর তিনি কবিকে রামায়ণ রচনা করার অনুরোধ করেন, অর্থাৎ কৃত্তিবাসকে অনুরোধ করেন। তদনুসারে কৃত্তিবাস বাল্মীকির সংস্কৃত রামায়ণের উপর ভিত্তি করে প্রথম বাংলা রামায়ণ রচনা করেন পয়ার মিটারে, একটি মেট্রিক্যাল পদ্ধতি যার প্রতিটি লাইনে 14টি অক্ষর বা সিলেবল মাত্রা থাকে। কৃত্তিবাস ওঝার রামায়ণ বাঙালির কাছে এক ঐতিহ্য। ভক্তরা এই সাহিত্যকে ঈশ্বরের স্থান দেয়। কৃত্তিবাসের ভাষা খুবই সরল। এই রামায়ণে অযোধ্যার রাজপরিবারকে অত্যন্ত প্রেমময় ভাবে চিত্রিত করা হয়েছে। স্নেহের প্রতিটি বন্ধন কৃত্তিবাস রামায়ণে যত্ন সহকারে দেখানো হয়েছে। এটি এমন অনেক ঘটনা বিশদভাবে বর্ণনা করেছে যা হয় বাল্মীকি এবং অন্যান্য লেখকদের দ্বারা বলা হয়নি বা খুব সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। দ্রুত কয়েকটি উদাহরণ দিই। ইন্দুমতির সাথে অজ, অর্থাৎ দশরথের পিতার বিয়ে, তাদের আকস্মিক মৃত্যু এবং দশরথের অকাল রাজ্যাভিষেক। তারপর কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার সঙ্গে দশরথের বিবাহ, জটায়ুর সঙ্গে দশরথের বন্ধুত্ব,
গুহকের সাথে রামের বন্ধুত্ব, বিশেষত বন্ধুত্বের পটভূমি খুবই সুন্দর, আলাদা করে তার আমি ব্যাখ্যা করব। এই কটি বেশ পরিষ্কারভাবে পার্থক্য আমরা দেখতে পারি বাল্মীকি রামায়ণের সাথে। বাল্মীকি রামায়ণে এই সব বিবরণ নেই, এগুলি কৃত্তিবাস সংযোজন করেছিলেন। কৃত্তিবাস তার সংস্করণ লিখতে বাল্মীকি রামায়ণ ছাড়া অন্য অনেক উৎস ব্যবহার করেছেন। অনেক পুরাণ এবং রামায়ণের কিছু বিদেশি সংস্করণও প্রায়শই ব্যবহৃত হয়েছে। আমার উপস্থাপনার সময় আমরা পরে বিভিন্ন উৎসের প্রভাব দেখতে পারবো। এই সংস্করণটি কাব্যিক স্বাদ এবং ভক্তি রসের একটি খুব সুন্দর সমন্বয় যা আপনারা দেখতে পাবেন। যদিও এই মহাকাব্যের উদ্দেশ্য বস্তুনিষ্ঠ নয়, মানে এটি অবজেক্টিভ নয়, বরং ভক্তিমূলক, এ কথা আগেও বলেছি। চরিত্র মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, চরিত্র এবং তাদের গল্পের মধ্যে কমপক্ষে 20টি পার্থক্য রয়েছে, যা আমি কৃত্তিবাসী রামায়ণে শনাক্ত করতে পেরেছি। আমি যা বললাম যে আগে লাইব্রেরিতে যেতাম এবং পরবর্তীকালে ইন্টারনেট আসায় খুব সুবিধে হয় এই রিসার্চ করার জন্য। তো এক এক করে এই 20টি ডাইভার্সন পার্থক্য বাল্মীকি রামায়ণ থেকে কি কি, এগুলি আমি আপনাদের এক এক করে জানাচ্ছি। সর্বপ্রথম, কৃত্তিবাস রামায়ণে বাল্যকাণ্ড এবং যুদ্ধকাণ্ডের নাম পরিবর্তিত। এই সংস্করণে বাল্যকাণ্ডের নাম দেওয়া হয়েছে আদিকাণ্ড এবং যুদ্ধকাণ্ডকে বলা হয়েছে লঙ্কাকাণ্ড। দ্বিতীয় পার্থক্য, কৃত্তিবাসী রামায়ণ রাজা হরিশ্চন্দ্রের, অর্থাৎ রাজা সাগরের পিতামহ, ওনার গল্পটি খুব সুন্দরভাবে এবং বিশদভাবে বর্ণিত হয়েছে কৃত্তিবাসী রামায়ণে। এই গল্পে বলা হয়েছে কিভাবে রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রের পরিকল্পনার কাছে প্রায় অসহায় হয়ে পড়েন। এমনকি দরিদ্র রাজাকে শুধু তার স্ত্রী ও সন্তান নয়, নিজেকেও বিক্রি করতে হয়েছিল। এই রাজা হরিশ্চন্দ্রের গল্পটি আমরা পুরাণে পড়ে থাকি, কিন্তু বাল্মীকি রামায়ণে এত বিশদভাবে এর উল্লেখ নেই, কৃত্তিবাস রামায়ণে আছে। তৃতীয় পার্থক্য, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার সঙ্গে দশরথের বিবাহের কথা বিশদভাবে বর্ণিত হয়েছে কৃত্তিবাস রামায়ণে। এই সংস্করণ অনুযায়ী দশরথের সাথে কৌশল্যা এবং সুমিত্রার বিবাহ তাদের পিতামাতার মত অনুযায়ী হয়েছিল, অর্থাৎ অ্যারেঞ্জড ম্যারেজ, কিন্তু কৈকেয়ী স্বয়ম্বরের মাধ্যমে দশরথকে বেছে নিয়েছিলেন। চতুর্থ পার্থক্য, এই সংস্করণটি বলে, অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণ বলে যে দশরথ কিভাবে জটায়ুর বন্ধু হয়েছিলেন। একবার জটায়ু দশরথের জীবন রক্ষা করেন এবং রাজা তার বন্ধু হিসেবে তাকে গ্রহণ করেন। এই ঘটনাটি হলো এইরকম যে দশরথের রাজা হয়ে যাওয়ার কিছুকাল পরেই অযোধ্যায় প্রচন্ড রকমের অকাল দেখা যায়, বৃষ্টি পড়ে না, চাষবাস করতে খুব অসুবিধে হয়, মানুষ খুব কষ্ট পায়। তখন অনেকে বলে যে অযোধ্যার ওপর নাকি শনির প্রকোপ হয়েছে এবং শনিকে সন্তুষ্ট করতে পারলে নাকি অযোধ্যার আবার সুদিন ফিরে আসবে। তো শনির সাথে সাক্ষাৎ করার জন্য দশরথকে স্বর্গে যেতে হবে। তো দশরথ রথে আরোহণ করেন এবং স্বর্গের পথে যাত্রা দেন। সেই সময় অযোধ্যা একটি এমন রাজ্য, একটি এমন নগরী যার ভালো দেবী দেবতা সবাই চায়, কেউ চায় না যে অযোধ্যার কোনো রকমের অনিষ্ট হোক। এবং তাদের মধ্যে ভগবান শনিও সামিল। ভগবান শনি যখন জানতে পারেন যে দশরথ আমার সাথে দেখা করতে আসছেন, উনি খুব একটা দ্বিধায় পড়ে যান যে কি হবে। আমি তো যার দিকে দৃষ্টি নিক্ষেপ করি সেই নষ্ট হয়ে যায়, সেই ধ্বংস হয়ে যায়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো দশরথ যখন আসবে আমার কাছে, আমি তার সাথে দেখা করব কি করে? তো অনেক দূর থেকে যখন উনি দেখেন যে দশরথের রথ সমানে উনি যেখানে স্বর্গে বসবাস করেন সেই দিকে আসছেন,
তখন উনি নিজের দৃষ্টিটাকে অল্প একটু সরিয়ে দিয়ে দশরথের দিকে নিক্ষেপ না করে তার রথের দিকে নিক্ষেপ করেন, তাতে দশরথের রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। রথটা ছাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দশরথ আকাশপথ থেকে নিচে পড়ে যেতে শুরু করেন। সেই সময় জটায়ু তার ডানা দুটো মেলে দিয়ে দশরথকে রক্ষা করেন এবং সেখানেই ওদের দুজনের মধ্যে বন্ধুত্বর সূচনা। এটি ছিল 4 নম্বর পার্থক্য। এবার ফিফথ ডিফারেন্স, পঞ্চম যে বিভেদ আছে কৃত্তিবাস রামায়ণে, যেটা বাল্মীকি রামায়ণ থেকে আলাদা, সেই ব্যাপারে আসি। গণেশের জন্ম এবং তার হাতির মুখের পিছনের কাহিনী, এখানে বেদব্যাসের দ্বারা মহাভারতে যা বর্ণন আছে, যা বর্ণনা আছে, তার থেকে একেবারে সম্পূর্ণ আলাদা। এখানে গণেশের মৃত্যুর জন্য শিবের পরিবর্তে শনি দায়ী। শনির প্রকোপে নাকি গণেশের যে মূল যে মাথাটি ছিল সেটি নাকি খোয়া যায়। এই উপাখ্যানটাও আমরা অন্য কোনো পুরাণে খুঁজে পাই না। প্রত্যেকটি জায়গাতে এটিই বলা হয়েছে যে শিবের অবর্তমানে পার্বতীকে যখন স্নান করতে যেতে হয়, তখন দ্বারপাল হিসেবে কারোর প্রয়োজন হওয়ায় উনি গণেশের সৃষ্টি করেন। গণেশের পরিচয় কি শিবের জানা ছিল না, শিবকে গণেশের জানা ছিল না, এবং শিব যখন পার্বতীর সাথে দেখা করতে ফিরে আসেন যখন, তখন গণেশ তাকে ঢুকতে দেয় না, খুব তক্কাতক্কি হয়। এর মাঝে শিব ক্রোধিত হয়ে তার ত্রিশূল নিক্ষেপ করেন এবং ত্রিশূল নিক্ষেপ করায় গণেশের যে মূল মাথা সেটি খোয়া যায়। পরবর্তীকালে বিষ্ণু ওনাদের একটি অ্যাডভাইস দেন, একটি সাজেশন দেন যে কোনো মা যদি তার পুত্র সন্তানের দিকে না তাকিয়ে থাকে এমন রূপে, এমন কোনো মাকে যদি খুঁজে পাওয়া যায়, এমন কোনো সন্তানকে খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে নিয়ে আসা যায়। এবং এই অবস্থায় শুধুমাত্র একটি হাতিকে খুঁজে পাওয়া যায়, যার মা ঘুমিয়েছিল, মা হাতি যে সে ঘুমিয়েছিল, শিশুটি অন্যদিকে, এবং তার মায়ের অজান্তে সেই শিশু হাতিটিকে তুলে নিয়ে আসা হয় এবং তার যে শীষ, তার মাথাটি গণেশের কাঁধের উপর ওটাও মানে স্থাপিত করা হয়। এবং এইটাই হলো বিভিন্ন পুরাণে এই গল্পটা আছে, কিন্তু সেখানে প্রত্যেকটিতেই শিবের ত্রিশূলে গণেশের মূল মাথাটা খোয়া গেছিল, কিন্তু এখানে কৃত্তিবাসী রামায়ণে শনির কুদৃষ্টিতে এটা হয়েছিল। ষষ্ঠ পার্থক্য, সিক্সথ ডিফারেন্স, কৌশল্যা এবং কৈকেয়ী যখন সুমিত্রার সাথে পবিত্র ক্ষীর ভাগ করে নেয়, তখন কৌশল্যা তাকে বলে, অর্থাৎ সুমিত্রাকে বলে, তোমার ছেলে আমার ছেলের সাথে থাকবে, এবং কৈকেয়ী বলে, তোমার ছেলে আমার ছেলের সেবক হবে। সুমিত্রা এই শর্তে রাজি হয় এবং তারপরে সে তার ভাগটি পায়। যে আপনারা জানেন যে দীর্ঘকাল ধরে দশরথের কোনো সন্তান লাভ হচ্ছিল না। পরে ঋষি মুনিদের কথা শুনে ওনারা যখন প্রসাদ গ্রহণ করেন, তো ভুল করে কৌশল্যা এবং কৈকেয়ী প্রায় পুরো ক্ষীরটাই খেয়ে ফেলেছিল। পরে ওদের মনে পড়লো যে সুমিত্রা তো রয়ে গেছে, বাদ পড়ে গেছে। তখন সুমিত্রাকে যখন ভাগ দেওয়ার সময় হয়, তখন যা উচ্ছিষ্ট বাকি ছিল তাই সুমিত্রার ভাগ্যে জোটে। এবং এই কাহিনীর সূত্রে, এই উপাখ্যানের সূত্রে কৃত্তিবাস পরবর্তীকালে এটা বলেছেন যে এই জন্য রামচন্দ্রের সাথে লক্ষ্মণের যে সম্বন্ধটা, যে সম্পর্কটা, সেটা কিন্তু ভরত আর শত্রুঘ্নের মধ্যে যে সম্পর্কটা তার থেকে একটু ভিন্ন ছিল। রাম লক্ষ্মণ প্রায় সহচর সহযোগী, ঠিক যেরকম বিষ্ণু এবং শেষনাগ ক্ষীরসাগরের উপরে, ঠিক সেরকমে একজনকে আরেকজন থেকে আলাদা
চিন্তাই করা যায় না। অবশেষে রামায়ণে যেটা শেষ অধ্যায়ে আমরা দেখতে পারি, যখন দেবী দেবতারা বলেন শ্রীরামচন্দ্রকে যে আপনার বিষ্ণু অবতারের এই সপ্তম অবতারের যে আমরা সময়সীমা ঠিক করেছিলাম, বিধাতা যা ঠিক করেছিলেন তা পূর্ণ হয়েছে, আপনাকে আবার করে ফিরে আসতে হবে। সেই সময় যখন রাম ফিরে এসেছিলেন তার জন্য অজুহাত খুঁজে নিয়েছিলেন লক্ষণের সাথে বিয়োগ, অর্থাৎ সীতার সাথে বিয়োগ তো তার অনেক আগেই হয়ে গেছিল। সেই কষ্টটা, সেই দুঃখটা কিন্তু উনি সয়ে নিয়েছিলেন, কিন্তু উনি এমন একটি লীলা খেলেছিলেন যেখানে লক্ষণকে নির্বাসিত করতে হয়েছিল, কারণ ওনার যে যমের সাথে সাক্ষাৎকার হচ্ছিল সেখানে শর্ত ছিল এইটি যে সাক্ষাৎকারের মাঝে যাতে যাতে ওইখানে অন্য কেউ এসে প্রবেশ না করে। সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রামচন্দ্রকে জানানোর জন্য লক্ষণকে প্রবেশ করতে হয়, যার জন্য কথা মতো লক্ষণকে নির্বাসিত করতে হয়, এবং লক্ষণের নির্বাসনের পর সেই বিয়োগ রামচন্দ্র আর সহ্য করতে পারেন না, যার জন্য সেই অজুহাতে ওনাকে তো ফিরতেই হতো ক্ষীরসাগরে বৈকুণ্ঠে, কিন্তু সেই অজুহাতটাকে উনি একরকম করে ব্যবহার করে উনি স্বর্গলোকে ফিরে যান। তো সেই যে লক্ষণের সাথে শ্রীরামচন্দ্রের যে বন্ডিংটা, সেটা খুবই একটি অটুট বন্ধন ছিল। এবং সেটা কেন ছিল, তার কারণ ওই যে ক্ষীরটা ভাগ হয়েছিল, কৌশল্যা আর কৈকেয়ী যে অল্প অল্প ভাগ সুমিত্রাকে দিয়েছিল, সেই সময় যেই চিন্তাধারার সাথে, যেই মানসিকতার সাথে কৌশল্যা ভাগটা দিয়েছিল, অংশটা দিয়েছিল, কৈকেয়ী কিন্তু ঠিক সেই মনোভাবাপন্নে দেয়নি, যার জন্য এই সম্পর্কে বিভেদটা সৃষ্টি হয়। সপ্তম পার্থক্য, এটিও একদিন একেবারে আলাদা। শিবের আদেশ অনুযায়ী পরশুরাম রাজা জনককে শিবের ধনুক দেন এবং তাকে বলেন, আমি আপনার কন্যা সীতাকে বিয়ে করতে চাই, কিন্তু এখন আমি তপস্যা করতে যাচ্ছি, তাই এই ধনুকটি রাখো, আমি ফিরে আসার আগে যদি কেউ এই ধনুকটি তুলতে পারে সেই ব্যক্তিকে তোমার জামাই হিসেবে গ্রহণ করতে পারো, না হলে আমি যদি ফিরে আসি এর মধ্যে আর ইতিমধ্যে কেউ যদি সেই ধনুকটাকে না তুলতে পারে, তার সন্ধান না করতে পারে, তাহলে কিন্তু আমার সাথে সীতার বিয়ে দিতে হবে। এই জিনিসটা শুধুমাত্র কৃত্তিবাসী রামায়ণে আছে, অন্য কোনো ভার্সনে নেই। অষ্টম পার্থক্য, এইথ ডিফারেন্স, বিশ্বামিত্র যখন দশরথের কাছে শ্রীরামের জন্য অনুরোধ করেন, আপনারা জানেন যে রাক্ষসরা খুব উৎপাত করছিল ওদের আশ্রমে, ঋষিদের ধ্যান করতে দিচ্ছিল না, পুজো অর্চনা করতে দিচ্ছিল না, তারকা রাক্ষসীর খুব দাপট, তার থেকে কিভাবে বাঁচা যায়। সেই প্রথম বিশ্বামিত্রর সাথে শ্রীরামচন্দ্রের দেখা, এবং তখন স্নেহ ও ভয়ে অভিভূত হয়ে রাজা দশরথ একটি পরিকল্পনা করেন, কারণ চারটে ছেলেই, চারটি পুত্র সন্তানই ওনার খুব প্রিয় ছিল, তবে রামের সাথে ওনার একটি আলাদাই ব্যাপার ছিল যে রামকে কাছছাড়া করতে দিতেন না উনি কখনই। তো উনি একটি প্ল্যান, একটি পরিকল্পনা করেন এবং ঋষির সাথে রাম লক্ষণের পরিবর্তে ভরত শত্রুঘ্নকে পাঠান। কৃত্তিবাসী রামায়ণে এটাও লেখা আছে যে চার ভাইয়ের যে লুকস, ওনাদের দেখতে যেমন লাগতো, মানে এককে অপরের থেকে আলাদা করা খুব মুশকিল ছিল, দেখে বোঝা যেত না কোনটা রাম, কোনটা লক্ষণ, কোনটা ভরত, কোনটা শত্রুঘ্ন। তো দশরথ ভেবেছেন, তখন পিতৃস্নেহে উনি বুঝতে পারেননি যে কাকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, মনে মনে বিশ্বামিত্র জানলেও তখন কিছু বলেননি। তো ভরত আর শত্রুঘ্নকে নিয়ে যখন আশ্রমের পথে বিশ্বামিত্র এগিয়ে যান, তো তাদের বলেন যে আশ্রমে পৌঁছানোর জন্য দুটি উপায় আছে, দুটি রাস্তা আছে। তো ওই একটি খুব সহজ রাস্তা, ছোট্ট রাস্তা,
না, সহজ রাস্তাটা খুব দীর্ঘ পথ এবং অন্যটি বিপজ্জনক, কিন্তু তোমরা সফল হলে দ্রুত আশ্রমে পৌঁছে যাবে। এবার ভরত এবং শত্রুঘ্ন দ্বিতীয় পথটি বেছে নেয়, অর্থাৎ দীর্ঘ পথ। তো ব্যক্তিগতভাবে আমি দৃষ্টিভঙ্গিকে খুব একটা সমর্থন করি না, কিন্তু কৃত্তিবাস বলেছেন ভরত এবং শত্রুঘ্ন ঝুঁকি নেওয়ার ব্যাপারে একটু বেশি সতর্ক ছিলেন। এবং তারপর বিশ্বামিত্রের মনে হয় যে শ্রীরাম ভয়ের কারণে ইতস্তত বোধ করবেন, তা তো কল্পনাতীত। এরপর ভরত আর শত্রুঘ্নকে নিয়ে বিশ্বামিত্র দশরথের প্রাসাদে ফিরে আসেন এবং প্রতারণার জন্য তিনি দশরথের উপরে খুবই ক্ষিপ্ত হন। রাজা দশরথ কোন রকমে ঋষিকে শান্ত করেন এবং শ্রীরাম ও লক্ষণকে তার সঙ্গে পাঠান। এটি ছিল অষ্টম পার্থক্য। নবম, কৃত্তিবাস আরো বলেছেন যে গুরু বশিষ্ঠ যথাক্রমে সীতা, মান্ডবী, উর্মিলা এবং শ্রুতকীর্তি, এর সাথে রাম, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্নের চতুর্গুণ বিবাহের জন্য এমন একটি পবিত্র মুহূর্ত ঠিক করেছিলেন যে কোনো দম্পতি কখনো আলাদা হবে না। মানে রাম আর সীতা যদি আলাদা না হয় তাহলে তো রামায়ণই হবে না। এতে সমস্ত দেবতারা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ বৃন্দা, তুলসী ও নারদ, মনে রাখবেন যে শ্রীরামচন্দ্র এই অবতারে, এই জন্মে সপ্তম অবতারে তিন জনের শ্রাপ বহন করছিলেন। বৃন্দা তাকে অভিশাপ দিয়েছিল জলন্ধরের মৃত্যুর কারণে, তুলসী তাকে অভিশাপ দিয়েছিল শঙ্খচূড়ের মৃত্যুর কারণে, এবং নারদ তাকে অভিশাপ দিয়েছিল। নারদের গল্পটি হয়তো কয়েকজন আপনারা জানেন না। ওনার একবার খুব বিবাহ করার স্বাদ হয়, এবং দেবর্ষী, যেখানে দেবর্ষী বিবাহ কি করে করতে পারেন, ওনার উপরে এত বেশি দায়িত্ব। এবার শ্রী বিষ্ণু এত সুন্দর দেখতে, সেই দেখে নারদের মনে হয় যে আমি যদি এত সুন্দর হতাম দেখতে, তাহলে আমি যে স্বয়ম্বরেই যেতাম আমাকে তো কেউ বারণ করতে পারতো না, আমাকে প্রত্যেকটি রাজকুমারী চাইতো যে আমি যাতে তার বর হই। তো বিষ্ণুর কাছে গিয়ে নারদ প্রার্থনা করেন, আপনাকে আমাকে আপনি নিজের হরি মুখটা দিয়ে দিন। এবার হরি শব্দের বিভিন্ন মানের মধ্যে একটি মানে হলো, একটি অর্থ হলো বানর। তো বিষ্ণু বলেন তথাস্তু। এবার স্বয়ম্বরে নারদ যান, সেখানে যেই ওনাকে দেখে সেই হাসাহাসি করে, এবং সেখান থেকে প্রতারিত হয়ে, সেখান থেকে হিউমিলিয়েটেড হয়ে উনি যখন ফিরে আসেন, তখন তখন রাস্তায় একবার ওনার খুব জল তেষ্টা পায়। একটি সরোবরে গিয়ে উনি জল খেতে গিয়ে যখন জলে নিজের প্রতিচ্ছবি দেখেন, নিজের রিফ্লেকশন দেখেন, তো সেখানে দেখেন যে ওনার মুখটা বাঁদরের মতো। তো উনি মনে খুব ব্যথা পান এবং ফিরে এসে বৈকুণ্ঠে বিষ্ণুকে অভিশাপ দেন যে যেই বাঁদরের মুখ দেখিয়ে আপনি আমাকে এরকম প্রতারিত করেছেন, এরকম আমাকে ঠকিয়েছেন, সেই বাঁদরের সাহায্য আপনাকে এককালে নিতে হবে। এর আগে যে জালন্ধরের গল্পটি আমি বললাম, সেখানে যে শিবেরই সৃষ্টি জালন্ধর, তাকে সে যখন দেবলোকে চড়াও হয়, আক্রমণ করে, তখন কেউ তার সাথে যুদ্ধে টিকতে পারছিল না, এবং তার পেছনে কারণ ছিল ওনার জালন্ধরের যে স্ত্রী বৃন্দা। সে এমন তার সতীত্বের প্রভাব, এমন তার সতীত্বের বল, যে সেটাকে ভেদ করে সুদর্শন চক্র হোক বা শিবের ত্রিশূল হোক, কিছুই ভেদ করতে পারে না। তো যতক্ষণে না বৃন্দার সতীত্ব হরণ করা হচ্ছে, ততক্ষণে কিন্তু জালন্ধরকে কোনো রকমেই পরাস্ত করা যাবে না। এইটা জেনে বিষ্ণু জালন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে যান, এবং তার স্বামী যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে ফিরে এসছে এই ভেবে
বৃন্দা বিষ্ণুকে আলিঙ্গন করেন এবং তখন জানতে পারেন যে এ তো ওনার স্বামী নন, ওনার বর নন, তখন উনি অভিশাপ দেন। এইরকমই একটি ঘটনা আবার শঙ্খচূড়ের মৃত্যুর উপাখ্যানেও আছে। সেখানে একইভাবে তুলসীকে, এদিকে কিন্তু বৃন্দা আর তুলসী এই দুটি শব্দের অর্থ কিন্তু একই। তুলসীকে বৃন্দাও বলা হয়। বৃন্দাবনের কথা যে আপনারা শুনেছেন ওটা কিন্তু তুলসীর বন, তুলসী গাছের বন। যাই হোক, বৃন্দা কোন কোন পুরাণের মতে তুলসী বৃন্দারই আরেক জন্ম ছিল। যাই হোক, এই তিনটে সাপ বহন করছিলেন রামচন্দ্র। তো সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে গুরু বশিষ্ঠ তো এত ভালো একটি দিনক্ষণ দেখে সময় বার করেছেন যে এই বিবাহ কখনই বিফল হতে পারে না, রাম এবং সীতা কখনো আলাদা হতেই পারেন না, তো কি করা যাবে কি করা যাবে। সবাই গিয়ে বশিষ্ঠকে বলেন যে কিছু একটা করুন। তো উনি তখন বলেন যে ঠিক আছে, রাম আর সীতার বিবাহটা একটু আগে হয়ে যাক, যেহেতু এমনিতেও জ্যেষ্ঠ পুত্র, তাই আগে বিয়ে করানোই যায়। আমি যে মুহূর্তটা বলে দিয়েছি সেই মুহূর্তে বাকি তিন ভাইয়ের বিয়ে হবে। তো মান্ডবী, উর্মিলা এবং শ্রুতকীর্তি, পরে তাদের বিয়ে হলো ভরত, লক্ষণ এবং শত্রুঘ্নর সাথে। এই জিনিসটা কিন্তু, এই উল্লেখটাও বাল্মীকি রামায়ণে নেই। এটা হলো কৃত্তিবাসের সংযোজন। দশম পার্থক্য, অরণ্যকাণ্ডে যখন লক্ষণ সীতাকে কুটিরে একা রেখে যান, তখন তিনি তাকে বাঁচানোর জন্য একটি রেখা, লক্ষণ রেখা, লক্ষ্মণ রেখা, একটি দ্বারের সামনে, কুটিরের দ্বারের সামনে উনি এঁকে দেন। রামায়ণ নিয়ে যারা গবেষণা করেছেন তারা অনেকেই, বিশেষ করে কৃত্তিবাস রামায়ণ যারা পড়েননি, তারা প্রশ্ন করেন যে এই যে প্রচলিত গল্পটা এটা এলো কোত্থেকে? কৃত্তিবাস রামায়ণ থেকে এসছে। এবং এই কথাটা ঠিক নয় যে এর উল্লেখ আর কোনো রামায়ণে নেই। তুলসীদাস রামায়ণেও কিন্তু আছে, কিন্তু ওই অধ্যায়ে নেই, পরবর্তীকালে এসছে। তুলসীদাসের রামচরিতমানসে এই সংস্করণটির পুনরাবৃত্তি হয়নি। পরে রাবণের সাথে মন্দোদরীর কথোপকথনে এটির উল্লেখ হয়েছে। একটি জায়গায় মন্দোদরী, মানে লঙ্কা কাণ্ডের শেষের দিকে যখন যুদ্ধ চলছে, সব রাবণ নিজের প্রত্যেকটি পুত্রকে হারিয়েছে, শুধু ওই এখন বাকি। এমন সময়ও মন্দোদরী তাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি পেরে উঠবেন না, শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধে আপনি পেরে উঠবেন না, ছেড়ে দিন, বাদ দিন, সীতাকে ফেরত দিয়ে দিন, ফেরত পাঠিয়ে দিন। তো সেখানে রামচরিতমানসে একটি দোহা আছে। দোহা দুটি লাইনের কাব্য হয়। আপনারা যারা শ্রোতাদের মধ্যে বাঙালি তারা হয়তো এটি পড়েননি, হিন্দিতে পড়ানো হয় দোহা কাকে বলে। তো দোহায় দুটি লাইনের চারটে অংশ হয়, অর্থাৎ প্রত্যেকটি লাইনে দুটি দুটি করে অংশ হয়। প্রথম অংশে, প্রথম পদে 13টি মাত্রা হয় এবং দ্বিতীয় পদে 11টি। যে কোনো দোহাতে এই নিয়মকে মেনে চলা হয়। তো 13-11 13-11 এইভাবে মাত্রা বিন্যাস হয় দোহাতে। যেমন ধরে নিন একটি খুব প্রচলিত দোহা কবিরের, আজ করেসো কল কর, কল, তো ওটা যেটা কাল করেসো আজ কর। তো সেখানে যেমন কালের জায়গায় আপনি যদি কল বলেন তাহলে মাত্রা কিন্তু ভেঙে যাবে, মানে মাত্রা পতন ঘটবে, রিদমটা কেটে যাবে। তো সেই জন্য ওটাকে কাল বলে টানতে হবে। কাল করেসো আজ কর, আজ করেসো अब, पल में परलय होएगी बहुरी करेगा कब। এটাতে আমি অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই একই ছন্দে আপনি দেখুন, কন্ত সমুঝি মন তজহু কমুতে হি, এটা আমি রামচরিতমানস থেকে পড়ছি। যেখানে মন্দোদরী যখন রাবণকে বোঝানোর চেষ্টা করছে যে এই যুদ্ধে কোনো লাভ নেই, আপনি পেরে উঠবেন না শ্রীরামচন্দ্রের সাথে,
তো সেখানে বলছে কন্ত সমুঝি মন তজহু কুমতিহি सोह न समर तुम्हि रघुपति रामानुज लघु रेख खचाई सौ नहीं नाघेउ আসি মনুসাই। এর ভাবার্থ হলো এই যে হে কান্ত, অর্থাৎ ওনার স্বামীকে মন্দোদরী বোঝানোর চেষ্টা করছেন, হে কান্ত মনে মনে বিচার করো, কুবুদ্ধি ছেড়ে দিন। আপনি রঘুনাথের সাথে যুদ্ধ করবেন এটা আপনাকে শোভা দেয় না। তার ছোট ভাই রামানুজ, রামের অনুজ, রামানুজ লঘু রেখ খাচাই, তার ছোট ভাই একটি ছোট্ট রেখা টেনে দিয়েছিল, তাও আপনি পেরোতে পারেননি। এই তো আপনার পুরুষত্ব। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে কৃত্তিবাসী রামায়ণে এই ব্যাপারটা ছিল, লক্ষণ রেখার ব্যাপারটা, এটি একভাবে রিপিট করেছেন, যদিও কাহিনীর বিভিন্ন ভিন্ন একটি অংশে এটির উল্লেখ আছে। এটি ছিল 10 নম্বর পার্থক্য। এবার 11 নম্বরে আসছে। রাবণ কর্তৃক অপমানিত হওয়ার পর বিভীষণ কৈলাসে তার বড় ভাই কুবেরের সাথে দেখা করে। এরকম কোনো উপাখ্যান, এরকম কোনো চ্যাপ্টার বাল্মীকি রামায়ণে নেই। কুবের এবং শিব উভয়ই তাকে রামের বাহিনীতে যোগ দেওয়ার পরামর্শ দেন। এখানে কুবেরকে শিবের বন্ধু বা সখা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা অন্য কোনো পুরাণে নেই। রামচরিতমানস হোক বা বাল্মীকি রামায়ণ হোক, সেখানে আমরা জানি যে হনুমান যখন প্রথম লঙ্কায় যান, তখন একটি কুটিরের থেকে উনি রাম স্তুতি শোনেন এবং সেখানে কৌতূহল বশে গিয়ে খোঁজ নিয়ে উনি জানতে পারেন যে ওখানে বিভীষণ আছেন, এবং এইভাবে দুজনের পরিচয় হয়। বিভীষণ আগাগোড়াই রামের ভক্ত ছিলেন, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে বলা হয়েছে যে শিব আর কুবের তাকে পরামর্শ দেয় যে আপনি রামের বানর বাহিনীর সাথে যোগ দিন এবং রাবণের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করুন। 12 নম্বর পার্থক্য। টোটাল 20টা আছে, কিন্তু আরেকবার মনে করিয়ে দিই, আমরা এখন 12 নম্বরে এসেছি। আমি এটি বিস্তারিতভাবে বলবো, কারণ এই যে ব্যাপারটা আমি এখন বলতে যাচ্ছি, এটি কৃত্তিবাসী রামায়ণের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই রামায়ণ ভগবান রামের বিশুদ্ধ ভক্তির একটি সংরক্ষণাগার আপনি বলতে পারেন। এমনকি লঙ্কার যুদ্ধক্ষেত্রেও প্রায় প্রত্যেকটি রাক্ষসী প্রার্থনা করে শ্রীরামের পুজো করে কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী। কেউ যুদ্ধের সময় আরতি করে, কেউ ভজন গায়, কেউ ভজন গাইতে গাইতে মেতে ওঠে, পরে মনে পড়ে আরে আমি তো যুদ্ধ করতে এসেছি। এই রাক্ষসেরা কারা? বিশেষ করে তাদের নাম নেব। একজন হলো অতিকায়, একজন তরণী সেন যে বিভীষণের এক পুত্র, তারপরে বীরবাহু রাবণের এক পুত্র। এমনকি রাবণও তার শেষ যুদ্ধে শ্রীরামের স্তুতি বন্দনা করেছিল। সেই প্রার্থনা শুনে শ্রীরাম এতটাই অভিভূত হয়ে গিয়েছিলেন যে তিনি তার ভক্তকে আঘাত করতে অস্বীকার করেন। এটি কৃত্তিবাসী রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিপজ্জনক যুদ্ধক্ষেত্রেও বারবার ভক্তিরস দ্বারা আপ্লুত হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আর কোনো রামায়ণে নেই। এবং এতে এই সংক্রান্ত একটি টিকা আমি পড়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন দীনেশ চন্দ্র সেন। ওনার মতে শ্রীরাম রাক্ষসকে বিদ্ধ করতে উদ্ধত তীরটি পর্যন্ত প্রত্যাহার করে নেন এবং ভক্তের কান্নায় কাতর হয়ে নিজেও কাঁদতে শুরু করেন। শ্রীরামের চরিত্র এবং যাত্রার সাথে সাথে তার প্রতি ভক্তির উপর এখানে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অতিকায় এবং বীরবাহু এবং এছাড়াও বিভীষণের পুত্র তরণী সেন রামের ভক্ত হিসেবে দেখানো হয়েছে এদের, যারা শুধুমাত্র তার হাতে মোক্ষ অর্জন করার জন্য
যুদ্ধ করতে আসে, কিন্তু রাম এই রাক্ষস ভক্তদের হত্যা করতে ইতস্তত করেন, কিন্তু পরে তাদের হত্যা করেন, কারণ ভক্ত মৃত্যুর প্রার্থনা করেছিল এবং ভক্তের ইচ্ছা ভগবান কখনো অস্বীকার করতে পারেন না। কৃত্তিবাসের সংস্করণে এমনকি রাবণও তার শেষ যুদ্ধে রামের প্রশংসা করেন। শ্রীরামের বাহিনী যখন লঙ্কার প্রাসাদের দোরগোড়ায় পৌঁছয়, তখন কিভাবে দুই রাক্ষস রাবণের সাথে বানর সেনাকে পরিচয় করিয়ে দেয় তার বিবেচনা করা যাক। আমি কয়েকটি লাইন পড়ছি। শ্রীরামের সৈন্য লঙ্কায় এসে পৌঁছেছে, বাইরের থেকে খুব শব্দ হচ্ছে, প্রাসাদের বাইরের থেকে। তো তখন রাবণ নিজের যে মন্ত্রণা করার জন্য যে সব রাক্ষসরা সবসময় থাকতো তাদের বলে যে একটু উঁকি মেরে দেখো তো কিরকম সৈন্য এসেছে আমার সাথে যুদ্ধ করতে। তখন দেখুন কত ভক্তি সহকারে এক একটি রাক্ষস বর্ণনা করছে শ্রীরামচন্দ্রের বাহিনীর। উদ্ধৃত করছি: চতুর্দিকে জলস্থল ব্যাপিত বানর, দেখিয়া রাবণ রাজা সভয় অন্তর, সহস্র বৎসর করি যুদ্ধ নিরন্তর, তথাপি না ফুরাইবে কটক বিস্তর। মানে এত বড় সৈন্য, এদের যদি আমরা হাজার হাজার বছর ধরে যুদ্ধ করি তাও এদের হারাতে পারবো না। একটি রাক্ষস রিপোর্ট দিচ্ছে রাবণকে যে শ্রীরামের সৈন্যের এই হলো বিস্তার। বানর চিনিতে চাহে রাজা দশানন, তুলিয়া দক্ষিণ হস্ত দেখায় সারণ। সারণ একটি রাক্ষসের নাম। সে পাঁচিল টপকে দেখছে যে রামের সৈন্য কত বড় এবং সেখান থেকে রানিং কমেন্ট্রি দিচ্ছে। বানর সহস্র কোটি যাহার সংহতি, ওই দেখো নীলবর্ণ নীল সেনাপতি। আপনারা নল আর নীলের কথা জানেন, যে যার সাহায্যে তারা যখন শ্রীরাম লিখে পাথরের উপরে জলের উপরে ভাসতো, সেই পাথর ভাসতো, ডুবে যেত না। তো সেই নীলের পরিচয় দিচ্ছে সারণ। বানর সহস্র কোটি যাহার সংগতি, অর্থাৎ এই যে কমান্ডার, সেই কমান্ডারের কমান্ডে কত সৈনিক আছে? সহস্র কোটি, 1000 crore। নীল সেনাপতি সে হেলায় যদি নড়ে, দ্বাদশ প্রহর পথ সৈন্য আড়ে জড়ে। যদি শুধুমাত্র নড়াচড়া করে তাহলে দ্বাদশ প্রহর, 12টি প্রহর অবধি সৈন্য যতটা লড়বে, যতটা তার প্রভাব বিস্তার করবে, যা তার শক্তি হবে, শুধুমাত্র নীল সেনাপতি যদি একটু নড়াচড়া করে তো তার মধ্যে অত পরিমাণ শক্তি আছে। বানর 70 কোটি যার পাছু লাগে, সুগ্রীব ভূপতি দেখো শ্রীরামের আগে। বানরের কাছে কটি বানর আছে সুগ্রীবের কমান্ডের আন্ডারে? 70 কোটি। 20 কোটি কপি সহ ওই যে গবাক্ষর কাছে 20 কোটি, 20 কোটি। 30 কোটি বানরাতে দেখো ধূম্রাক্ষর কাছে 30 কোটি। এবার এই ক্ষেত্রে এরকম একটি বড় উপাখ্যান আছে, আমি অতটা পড়ে শোনাচ্ছি না, তবে এখানে একটি লজিক্যাল প্রশ্ন উঠতে পারে যে এত কোটি কোটি লোক, মানে পুরো ভারতবর্ষে বাদ দিন, শুধুমাত্র লঙ্কায়, তাও আবার একটা প্রাসাদের সামনে এত কোটি কি করে জমায়েত হতে পারে? এত কোটি লোক কি করে, বাদর হোক বা লোক হোক, জমায়েত কি করে হতে পারে? তার উত্তর হলো এটি হলো একটি কাব্যরস। কাব্যরসে অতিশয়োক্তি হয়, এবং এছাড়া আমাদের দেখতে হবে যে এই যে রানিং কমেন্ট্রিটা দিচ্ছিল, এর আগেই বলেছি যে রাক্ষসরা পর্যন্ত শ্রীরামের ভক্ত। তো সেখানে সবারই উদ্দেশ্য রাবণকে কিভাবে একটু ভয় দেখানো যায়, যাতে ওই যুদ্ধ থেকে পিছু হটে যায়, যার জন্য সেখানে এক্সাজারেশন অর্থাৎ অতিশয়োক্তি থাকতেই পারে। এবার এর পরের পার্থক্যে আসছি আমরা। এর মধ্যে কিন্তু বিশেষ করে
পাঁচটি অংশ, এই যে অধ্যায়টি আছে এর মধ্যে পাঁচটি অংশ আলাদা আলাদা রাক্ষসের সংক্ষিপ্ত কাহিনী আমি আপনাদের খুব ব্রিফলি সংক্ষিপ্তভাবে শুনিয়ে দিচ্ছি। প্রথম, রাবণের রাজসভার এক রাক্ষস ভস্মলোচন। ভস্মলোচন কিন্তু এই এই উপাখ্যানটাও বাল্মীকি রামায়ণে নেই। তার এমন ক্ষমতা ছিল যে তার এক ঝলক পৃথিবীর যে কোনো কিছুকে পুড়িয়ে ফেলতে পারত। রামের বাহিনী সেতু পার হলে রাবণ তাদের সবাইকে হত্যা করার জন্য ভস্মলোচনকে পাঠায়, কিন্তু শ্রীরাম দর্পণের অস্ত্র, মিরর ওয়েপন ব্যবহার করে তাকে ধ্বংস করে দেন। ফলে রাক্ষস তার নিজের মূর্তিকে নিজের চোখে দেখে আগুনে পুড়ে মরে যায়। এটি হলো ভস্মলোচনের কাহিনী, এবং এই জিনিসটা, এই ছোট্ট কাহিনীটি বাল্মীকি রামায়ণে নেই। কিছু কিছু স্কলার যারা রামায়ণ নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেন যে এই গল্পটি ইউরোপীয় পৌরাণিক কাহিনী আছে, যেমন ইউরোপিয়ান মিথোলজিস আছে, তার মধ্যে একটি কাহিনী আছে বালোর নামে একটি চরিত্র। সেই চরিত্রটি যে ছিল যার দিকে দৃষ্টি নিক্ষেপ করত সেই পুড়ে ছাই হয়ে যেত। তো কেউ কেউ বলে যে কৃত্তিবাস ওনার নাকি এরকম এক্সপোজার ছিল যে উনি ইউরোপীয় সাহিত্য পড়েছিলেন, এবং যার জন্য সেখান থেকে অনুপ্রাণিত হয়ে উনি এই রকম একটি চরিত্রের সৃষ্টি করেন। দ্বিতীয় রাক্ষসের গল্প বলবো মকরাক্ষ, যদি আমাকে হিন্দি উচ্চারণে বলতে হয়, সংস্কৃত উচ্চারণে মকরাক্ষ। তো খড়ের পুত্র ছিল মকরাক্ষ। এক অপূর্ব পরিকল্পনা নিয়ে যুদ্ধক্ষেত্রে নামে। সে তার রথে গরু বোঝাই করে নিয়ে আসে। গরু হত্যার ভয়ে শ্রীরাম ও তার বানর সেনা তাকে আঘাত করতে দ্বিধা করে স্বাভাবিকভাবে। তখন শ্রীরাম মনে মনে ভাবেন যে একে পরাস্ত করার একটি উপায় আছে। তখন উনি পবনাস্ত্র নিক্ষেপ করেন। তো পবনাস্ত্র হাওয়ার তীব্র বেগে যত গরু মকরাক্ষর রথে ছিল সব উড়ে যায়। তারপরে মকরাক্ষকে হত্যা করতে কোনো অসুবিধে হয়নি। তৃতীয়, বিভীষণের পুত্র তরণীসেন, এর নাম দু একবার আগেও আমি বলেছি। তো সে তার পিতার মতো একজন মহান ভক্ত, কিন্তু মকরাক্ষের মৃত্যুর পর রাবণ তাকে যুদ্ধক্ষেত্রে যেতে বাধ্য করে। তো তরণীসেন তার মা সারমার সাথে তার একটি উপাখ্যান আছে, খুবই মর্মস্পর্শী। মায়ের কাছে সে কিভাবে বিদায় নেয় এবং বলে যে আমি প্রভুর হাতে মৃত্যুবরণ করতে যাচ্ছি, দুঃখ পেও না। তো যুদ্ধক্ষেত্রে তরণীসেন শ্রীরামের কাছে একটি ঐশ্বরিক প্রার্থনা উচ্চারণ করেন, যা শুনে ভগবান রাক্ষসের প্রতি স্নেহে আপ্লুত হয়ে যান। তিনি বলেন, আমি আমার ভক্তকে কষ্ট দিতে পারি না, আমি জানি সীতাকে উদ্ধারের আর কোনো উপায় নেই, কিন্তু আমি আমার ভক্তের কষ্ট সহ্য করতে পারি না, আমার ভক্তই আমার কাছে সবকিছু। তখন তরণীসেনের মনে হয়, আরে শ্রীরাম তাকে হত্যা করতে রাজি না হলে ও মুক্তি কি করে পাবে? ও মুক্তি পাওয়াটাই তো ওর উদ্দেশ্য। ও তার কথা পরিবর্তন করে তখন শ্রীরামকে এবার সে অপমান করতে শুরু করে ইচ্ছে করে। তখন নিরুপায় হয়ে শ্রীরাম তার সাথে যুদ্ধ করেন, এবং তরণীসেনের মৃত্যুর পর বিভীষণ কিন্তু জানতো যে আমি যদি বলে দিই প্রভুকে যে এটি আমার পুত্র, তাহলে প্রভু দ্বিধা করবেন, আমার পুত্রকে মারবেন না। সেই জন্য বিভীষণ ওটি রহস্য রেখেছিল। পরে যখন তরণীসেন মারা যায়, বিভীষণ জানায় যে তারই পুত্র ছিল। শ্রীরাম শুনে খুব দুঃখে ভেঙে পড়েন। এই উপাখ্যানটাও কিন্তু শুধুমাত্র কৃত্তিবাস রামায়ণে আছে। চতুর্থ একটি চরিত্র বীরবাহু, এটি বাল্মীকি রামায়ণে নেই, এটি একটি সংযোজন। এই চরিত্র বাল্মীকি রামায়ণে নেই। এই বীরবাহু ছিল রাবণের আরেক পুত্র, এবং তার মায়ের নাম ছিল চিত্রাঙ্গদা। আমরা বেশিরভাগ চিত্রাঙ্গদা নামটা
মহাভারতে শুনে থাকি, রামায়ণে শুনিনি, কিন্তু রামায়ণে চিত্রাঙ্গদা ছিল। সেও শ্রীরামের বিশাল ভক্ত। বীরবাহু যুদ্ধক্ষেত্রে শ্রীরামের উদ্দেশ্যে স্তুতি গেয়েছিল। ফলস্বরূপ আবার শ্রীরাম যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু বীরবাহু তরণী সেনের কৌশল প্রয়োগ করে। যখন দেখে যে আরে আমি যখন স্তুতি গাইছি তখন তো শ্রীরাম নিজের অস্ত্র রেখে দিচ্ছেন, আমাকে মারতে দ্বিধাবোধ করছেন, তো ঠিক যেইভাবে তরণী সেন নিজের ভাষায় পরিবর্তন আনে, শ্রীরামকে বাধ্য করে যুদ্ধ করতে, সেরকম কাজ বীরবাহুও করে। পঞ্চম, রাবণের শ্রীরামের প্রতি স্তুতি গান। এটি অবশ্য সবকটি জায়গাতেই কম বেশি আছে, বাল্মীকি রামায়ণেও আছে, যে তীরবিদ্ধ হয়ে রাবণ যখন শেষে পড়েছিল এবং যেই সময় শ্রীরাম লক্ষণকে বলেন যে আমি তো 14 বছর আমি আর তুমি বনে বনে ঘুরে বেরিয়েছি, রাজনীতি সম্বন্ধে তো আমার কোনো জ্ঞানই নেই। শ্রীরাম তো বিনয়ের অবতার ছিলেন, সবসময় নিজেকে খুব তুচ্ছ বলে প্রস্তুত করতেন। তো রাজনীতি যদি তোমাকে শিখতে হয় তো রাবণের কাছে গিয়ে শেখো। তো সেখানে রাবণ বলে, যখন লক্ষণ পৌঁছয় রাবণের কাছে, যে তোমাকে যে পাঠিয়েছে ওনার অজ্ঞাত এরকম কোনো জিনিস পুরো সংসারে পুরো পৃথিবীতে নেই, তো উনি বিনয়ের অবতার, সেই জন্য আমার কাছে পাঠিয়েছেন। তো সেখানে সেই সেই জিনিসটা অবশ্য বাল্মীকি রামায়ণেও পাওয়া যাবে, রামচরিতমানসেও আছে এবং বিভিন্ন অন্যান্য রামায়ণের ভার্সনেও আছে, কিন্তু আলাদা করে ওটি একটি চ্যাপ্টারের মতো করে কৃত্তিবাসী রামায়ণে বিশদভাবে প্রস্তুত করা হয়েছে। এটি ছিল 12 নম্বর ডিফারেন্স বা পার্থক্য। এবার 13 নম্বরে আসছি, শক্তিশালের প্রয়োগ। আপনারা জানেন যে প্রথমত একবার নিজের মায়া বলে ইন্দ্রজিৎ লক্ষণকে কাবু করে নিয়েছিল। পরবর্তীকালে শক্তিশাল পর্বে রাবণ তার শ্বশুর ময়দানব থেকে এই অস্ত্রটি পায় এবং ইন্দ্রজিতের মৃত্যুর পর রাবণ অস্ত্রটিকে আহ্বান করে। এই অংশটি বাল্মীকির বর্ণনার সাথে মিলে যাচ্ছে, কিন্তু এখানেও আবার একটি পার্থক্য আছে। যেখানে রামের সেনায় এই বিবেচনা হচ্ছে যে লক্ষণকে কিভাবে বাঁচানো যায়, তখন বাল্মীকি রামায়ণে এটা লেখা আছে যে সুসেন বৈদ্যকে ডাকা হয়েছিল এবং এই মন্ত্রণা দিয়েছিল বিভীষণ যে ওইখানে খুব ভালো একজন ডাক্তার আছেন লঙ্কায়, উনি নিশ্চয়ই বলতে পারবেন যে লক্ষণকে কিভাবে বাঁচানো যায়। তো তাকে লঙ্কার প্রাসাদ থেকে নিয়ে আসা হয়, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে সুসেন আগাগোড়াই রামের দিকেই ছিলেন, বানর সেনারই একটি অংশ ছিলেন। এখানে এই ছোট্ট একটি ডিফারেন্স, একটি পার্থক্য আছে। 14 নম্বর পার্থক্য, হনুমান কালনেমিকে, কালনেমির উপাখ্যান আপনারা জানেন নিশ্চয়ই, যে যে ছদ্মবেশে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল হনুমানকে রাম ভক্ত হিসেবে, কিন্তু আসলে সে রাবণের মন্ত্রণায় হনুমানকে আটকাবার জন্য, হনুমানকে পরাস্ত করার জন্য সেখানে বেশ ধরে যে ধ্যানমগ্ন হয়েছিল। তো সেই সেই যে কালনেমির গল্প, হনুমান কালনেমিকে বধ করার পর চিন্তিত রাবণ সূর্যকে মধ্যরাতে উঠতে বাধ্য করে। সূর্যদেব প্রথমে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত রাবণের ভয়ে হার মানলেন, কিন্তু হনুমান সূর্যের রথ থামিয়ে দেন, যেমনটি তার শৈশবে করেছিলেন। কিন্তু এবার হনুমান সূর্যকে এগিয়ে না যাওয়ার অনুরোধ করেন। ছোটবেলার কথা, হনুমানের গল্প, যখন খিদে পেয়েছিল, এই গল্পটি আপনারা সবাই জানেন, এবং যে হনুমানের মা খেতে একটু খেতে দিতে বিলম্ব করছিলেন, তো সূর্যকে একটি সুস্বাদু ফল ভেবে হনুমান লাফ দিয়ে বগল দাবা করেছিলেন। সেটি তো ওনার শৈশবের গল্প, কিন্তু এইখানে কৃত্তিবাসী রামায়ণে এই যখন কালনেমিকে বধ করে হনুমান,
তারপরে সে আবার এগিয়ে যায় হিমালয়ের দিকে। তখন তাকে আটকাবার জন্য রাবণ সূর্যকে বলে যে, কারণ এই শর্তটি ছিল যে আবার সূর্যোদয়ের আগেই লক্ষণকে বাঁচিয়ে তুলতে হবে, না হলে আর বাঁচানো যাবে না। তো রাবণ আদেশ দেয় সূর্যকে। আপনারা জানেন যে নবগ্রহ যে সবাই রাবণের বশে ছিল, এমনকি শনিও রাবণের বশে ছিল। তো সূর্যকে আদেশ করে। তো সূর্য তখন কাকুতি মিনতি করতে করতে কোন রকমে উদয় হওয়ার কথা ভাবছে, এমন সময় হনুমান সেখানে পৌঁছে যায়। হনুমান বলে যে, ছোটবেলার কথা তো মনে আছে, আবার আপনাকে আটকে দেবো কি? তখন সূর্যদেব ভাবেন যে এই রে, একটা অজুহাত পেয়ে গেছি। রাবণকে তো না বলা যাবে না, কিন্তু রাবণ যদি জিজ্ঞাসা করে যে আমার আদেশ পালন হয়নি কেন, তখন আমি অজুহাত পেয়ে গেছি, বলবো আমি তো উদয় হতে যাচ্ছিলাম, হনুমান আমাকে আটকে দিয়েছে, কি করব? তো এই গল্পটি কিন্তু শুধুমাত্র কৃত্তিবাসী রামায়ণে পাওয়া যাবে। 15 নম্বর পার্থক্য, ভরতের সাথে হনুমানের মিলন, আরেকটি পরিবর্তন। এই যখন হনুমান গন্ধমাদন পর্বতের দিকে যাচ্ছিল মৃত সঞ্জীবনীর খোঁজে, যে গল্পটি মিল আছে সবকটি রামায়ণে, সেটি হলো যে ভরত তখন অযোধ্যার থেকে আকাশপথের দিকে তাকিয়ে দেখে বিশাল আকারের কিছু একটা উড়ে যাচ্ছে, এবং অযোধ্যার ওপর কোনো সংকট আসতে পারে এই ভেবে ভরত হনুমানের দিকে তীর নিক্ষেপ করে। ভরতের তীরের আঘাতে হনুমান মূর্ছা যান। তারপর গুরু বশিষ্ঠ হনুমানকে পুনরুজ্জীবিত করেন। বশিষ্ঠ তার আসল উদ্দেশ্য না জেনে হনুমানকে আঘাত করার জন্য ভরতকে তিরস্কার করেন। ভরতকেও হনুমানও জ্ঞান ফিরে পেয়ে বকাঝকা করেন। তারপর ভরত তার তীরের ডগায় পাহাড় বহনকারী হনুমানকে রাখেন এবং সময় বাঁচানোর জন্য লঙ্কার দিকে তীর নিক্ষেপ করেন। এই জিনিসটা একটু আলাদা। বাল্মীকি রামায়ণে হনুমান বলেন যে এর কোনো প্রয়োজন নেই, আমি যেইভাবে উড়ে ফিরে যাচ্ছিলাম আমি সেইভাবেই আবার ফিরে যাব, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। কিন্তু কৃত্তিবাসী রামায়ণে ভরতের তীরের ডগায় সওয়ার হয়ে হনুমান লঙ্কায় ফিরে যান। 16th ডিফারেন্স, 16 নম্বর পার্থক্য, হনুমানকে বেশ কয়েকজন গন্ধর্বকে হত্যা করতে হয়েছিল যখন উনি পর্বতে গিয়ে পৌঁছেছিলেন মৃত সঞ্জীবনীর খোঁজে। কিন্তু যেহেতু মৃত সঞ্জীবনীতে যে কোনো মূর্ছা যাওয়া বা প্রাণ হারানো ব্যক্তিকে পুনরুজ্জীবিত করা যায়, সেইভাবেই সেই গন্ধর্বদেরও আবার করে প্রাণ ফিরিয়ে দেন হনুমান। এই উপাখ্যানটা বাল্মীকি রামায়ণে নেই, কৃত্তিবাসী রামায়ণে আছে। 17 নম্বর, মহিরাবণ আর অহিরাবণ ঘটনাটি অন্য কোনো সংস্করণে যা চিত্রিত হয়েছে তার থেকে অনেকটাই আলাদা এই কৃত্তিবাসী রামায়ণে। মহিরাবণ হলো রাবণের আরেক পুত্র, যে পাতাল লোকে জন্মগ্রহণ করেছিল এবং সেখানেই বসবাস করত। অহিরাবণ মহিরাবণের পুত্র, বাল্মীকিতে কিন্তু ভাই। বাল্মীকি রামায়ণে অহিরাবণ আর মহিরাবণ ভাই ভাই, এখানে পিতা পুত্র। এবং পুরো ঘটনায় কোনো নাগকন্যার উপস্থিতি পাওয়া যায় না। আবার অবশেষে দেবী দুর্গা যোগমায়া রূপে হনুমানকে মহিরাবণ বধের গোপন রহস্য বলে দেন কৃত্তিবাস রামায়ণে। এই জিনিসটা বাল্মীকিতে নেই। 18 নম্বর পার্থক্য, উত্তরকাণ্ড বাল্মীকি রামায়ণের থেকে একেবারেই আলাদা। এবং এই এই যে অংশটা, এটা শুনে বিশেষ করে হিন্দি ভাষী রাজ্যগুলিতে লোকে রীতিমতো আঁতকে ওঠে। ওরা মানে ভেবে উঠতে পারে না যে এইটা কি করে হতে পারে। এখানে সীতা নিজেই গর্ভাবস্থায় তার একমাত্র ইচ্ছা হিসেবে বাল্মীকির আশ্রমে যেতে চান, তাই শ্রীরামকে তার ব্যবস্থা করতে বলেন। এবার আপনি পার্থক্যটা দেখুন। আমি যে টেলি সিরিয়াল রামায়ণের কথা বলেছিলাম, সেখানে
সীতার বনবাস, সীতার বাল্মীকি আশ্রমে গমনের আগের রাত্রে রীতিমতো শ্রীরামের সাথে কথা কাটাকাটি হয়, এবং সেখানে সীতা মাতা শ্রীরামকে কনভিন্স করেন যে রাজা হিসেবে আমাকে প্রত্যাখ্যান করাটাই তোমার পক্ষে শ্রেয়। আর এইখানে রামচরিতমানসের প্রায় 100 বছর আগে কৃত্তিবাসী রামায়ণে এরকমই একটি গল্প বলা হয়েছে, এবং সেটি অনেক দিন আগে, মানে ঠিক তার আগের রাতের কথা নয়, এটি অনেক আগেই সীতা রামকে বলেছিলেন যে আমাকে বাল্মীকির আশ্রমে ছেড়ে আসো। কিন্তু তার আগে গুপ্তচর একজন ছিল ভাদ্র, সে সীতা মাতাকে নিয়ে কিছু গুজব ছড়ানোর করুণ সংবাদ এসে পেশ করে শ্রীরামের সম্মুখে, এবং শ্রীরাম নিজেই দুজন ধোপাদের মধ্যে কথোপকথন শোনেন, যা গুপ্তচরদের রিপোর্টকে কনফার্ম করে দেয়। তো বাল্মীকি রামায়ণের মতো গঙ্গা পার হওয়ার আগে সীতা তার নির্বাসনের কথা জানেন না। তো সেটা এইখানে গল্পটা আলাদা। 19 নম্বর, লবণাসুরকে বধ করার পর মধুপুরী থেকে ফিরে আসার সময় শত্রুঘ্ন একাই লব ও কুশের গাওয়া রামায়ণ শোনেন। তিনি বাল্মীকির আশ্রমে রাত কাটান এই ভেবে যে বাহ, খুব সুন্দর ভাবে রামের কাহিনী কোনো ছোট্ট ছোট্ট শিশুকে শোনাচ্ছে এরকম মনে হচ্ছে। কানে আওয়াজটা ভেসে আসছে, শব্দটা ভেসে আসছে, কিন্তু কে গাইছে বাচ্চাগুলিকে দেখা যাচ্ছে না, শিশুগুলিকে। তো পুরো রামায়ণ শুনে খুব আবেগপ্রবণ হয়ে শত্রুঘ্ন ভাবেন যে এদের একটু খোঁজ নিতে হবে, কে গাইছে এত করুণ, এত মিষ্টি সুরে রামের স্তুতি কে গাইছে। তখন শত্রুঘ্ন বাল্মীকির কাছে যান, কিন্তু বাল্মীকি প্রশ্নটাকে এড়িয়ে যান, উনি উত্তর দেননি। এবং সর্বশেষে 20 নম্বর পার্থক্য, যে এই যে কাকাদের সাথে অর্থাৎ ভরত, শত্রুঘ্ন, লক্ষণের সাথে এক এক করে লব আর কুশের যুদ্ধ, অশ্বমেধ যজ্ঞের প্রসঙ্গে এইখানে যে বৃত্তান্তটা, এটাকেই আমি বলছিলাম যে হিন্দি ভাষী এলাকায় এই গল্পটি বললে ওরা খুব আঁতকে ওঠে। এর অনুপ্রেরণা কৃত্তিবাস কোত্থেকে পেয়েছিলেন বলা হয়, আমি ভূমিকাতেই বলেছি যে কৃত্তিবাস সংস্কৃতে লেখা বাল্মীকি রামায়ণ ছাড়াও ইউরোপিয়ান মিথোলজি থেকেও খানিকটা অনুপ্রাণিত হয়েছিলেন, এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকেও অনুপ্রাণিত হয়েছিলেন। তার মধ্যে একটি জৈমিনী ভারতের লেখা পৌরাণিক কাহিনী, সেখানে সমগ্র যুদ্ধটি রামচরিতমানসে একই রকম, তবে এই 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 জায়গাটা একটু পার্থক্য আছে। মানে ছেলেরা শুধু তাদের, এই দুটি ছেলে লব এবং কুশ, রামের দুই সন্তান, শুধু তাদের কাকাদের অজ্ঞান করে দেয়নি, তারা তাদের হাত মানে হত্যা করেছিল। কৃত্তিবাস রামায়ণে লব এবং কুশের হাতে 4 ভাইয়েরই হত্যা হয়, শুধুমাত্র পরাজয় হয় না। আর খুবই অবাক করা ব্যাপার, এবং বিশেষ করে যখন এই এপিসোডটা চলছিল তখন পশ্চিমবঙ্গে খুব হইচই পড়ে যায়, কারণ প্রচুর বাঙালি এইরকমই শুনেছে যে পরবর্তীকালে কিছু সময় পরে বাল্মীকি এসে আবার পুনরুদ্ধার করে 4 ভাইকে, শ্রীরাম সহ। তো এই জিনিসটা আর কোথাও নেই। এবং সবচেয়ে বেশি এই যে 20টা পার্থক্য আমি বললাম, একেবারেই আলাদা জিনিস যেটা, সেটা হলো যে বেশ কয়েকটি জায়গায় যে মেজাজ, যে টেম্পারামেন্ট এক একটি চরিত্রের দেখানো হয়েছে, সেগুলো বেশ খানিকটা আলাদা। এই সূত্রে আমি কয়েকটি চরিত্রের কথা বলবো, যে তাদের ট্রিটমেন্ট কিভাবে আলাদা,
করে কৃত্তিবাস করেছেন সেই চরিত্রের ট্রিটমেন্ট। এবং এর পরে যেসব রামায়ণ লেখা হয়েছে বেশ, তাদের মধ্যে বেশ কয়েকজন রচয়িতা কিন্তু কৃত্তিবাস থেকে অনুপ্রাণিত হয়েছেন। যেমন মেজাজের কথা বলি, এই যে অঙ্গদ, কৃত্তিবাস তার অনুবাদেও কিছু মানে মজার ঘটনার উপস্থাপন করেছেন, যা বছর 6 পরে রামচরিতমানসেও স্থান পেয়েছে। যে যেইভাবে অঙ্গদ রাবণকে ব্যঙ্গ করে কথাবার্তা বলছে, শ্লেষ অলংকার ব্যবহার করে কথাবার্তা বলছে। যে একটি এপিসোড নিশ্চয়ই আপনাদেরও মনে আছে, যে যেখানে অঙ্গদ বলেছিল যে আমি এখানে পা রাখছি, আমার পা যদি কেউ নড়িয়েও দিতে পারে তো তাহলে শ্রীরাম পুরো সৈন্যকে নিয়ে ফেরত চলে যাবেন অযোধ্যা। এই জিনিসটা, এই যে চ্যালেঞ্জটা, এটা রামচরিতমানসে এসছে কৃত্তিবাস রামায়ণের পরে। এবং ওই অংশটা যদি কেউ পড়ে তো ওর মধ্যে সেন্স অফ হিউমার আছে, ওর মধ্যে উইট আছে, ওর মধ্যে নানা রকমের রস খুঁজে পাবেন পাঠকেরা। এবার খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বলতেই হয়, আর এটা হয়তো কোনো একটি বাঙালির পক্ষেই সম্ভব ছিল এই উপাখ্যানটা রামায়ণের সাথে জুড়ে দেওয়া। সেটা হচ্ছে আমাদের যে সবচেয়ে বড় পর্ব, সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, তার সূত্রপাত, তার সূচনা হলো অকাল বোধন থেকে। এই অকাল বোধন এসছে কৃত্তিবাস রামায়ণে, তার এছাড়া আর কোথাও কিন্তু অকাল বোধনের উল্লেখ নেই। তো রামের দুর্গাপূজা প্রথম চিত্রিত হয়েছিল কৃত্তিবাসী রামায়ণে। চূড়ান্ত যুদ্ধের আগে রাবণ দেবী দুর্গার পূজা করেন। রাবণকে খুশি করে দেবী রথে চড়তে রাজি হন। এখন শ্রীরাম মা দুর্গাকে বহনকারী গাড়ির উপর আক্রমণ করতে পারেন না, তাই ব্রহ্মার পরামর্শে শ্রীরাম দেবী দুর্গার প্রশংসায় স্তুতি গেয়েছেন এবং 108টি পদ্ম দিয়ে পূজার সংকল্প করেছেন। এই গল্পের 10টি অধ্যায় উৎসর্গ, মানে এই গল্পের প্রতি 10টি অধ্যায়, 10টি চ্যাপ্টার উৎসর্গ করা হয়েছে, যা বাল্মীকি রামায়ণে কেন কোনো রামায়ণেই আর পাওয়া যায় না। তো এই যে ব্যাপারটা, কয়েকটি লাইন আমি উদ্ধৃত করছি। ভাবতে ভাবতে রাম করি মনে, ভাবতে ভাবতে রাম করি মনে, নীল কমলাক্ষ মোরে বলে সর্বজনে। আপনারা সবাই জানেন যে ওই জায়গাটায় যেখানে দেবী একটি ফুল, একটি পদ্ম ফুল উধাও করে দেন এবং কোথাও সেটা খুঁজে পাওয়া যায় না, তখন শ্রীরাম বলেন যে লোকে তো বলে যে আমার চোখ পদ্ম ফুলের মতো, তো যখন 108ম পদ্ম ফুলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমি নিজের চক্ষু দান করব, সেইভাবেই আমি আমার সংকল্প পুরো করব। তো এই যে উপাখ্যানটা, এই অংশটা, ভাবতে ভাবতে রাম করি মনে, নীল কমলাক্ষ মোরে বলে সর্বজনে, যুগল নয়ন মোর ফুল নিরোৎপল, সংকল্প করিব পূর্ণ হবে সকল, এক চক্ষু দিব আমি দেবীর চরণে, এত বলি কহে রাম অনুজ লক্ষণে, আর কিবা দেব, আর কিবা দেখো ভাই কি করি এখন, না হইল দুর্গার কৃপা বিফল জীবন, কমল লোচন মোরে বলে সর্বজনে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণ করি। এত বলি তৃণ হাওয়াতে নিলেন বান, উপারিতে যানচক্ষু করিতে প্রদান, কানি কাদি রাম করেন স্তবন, দেবীরে দেখিয়া রোদন, চক্ষু উপারিতে রাম বাসলা নিরাপত্তায়। তো এই পুরো জায়গাটায় আপনি দেখবেন, আমি কেন বলছি যে এটা একটি বাঙালির জন্যই সম্ভব, কারণ পুরো ভারতবর্ষে হিন্দু সমাজে প্রচুর সেক্ট আছে, সম্প্রদায় আছে। তার মধ্যে শাক্ত সম্প্রদায় সবচেয়ে প্রবল বেঙ্গলে, পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে শুরু করে
পূর্বোত্তর রাজ্যগুলিতে। তো সেখানে দেবীর উপাখ্যান আসবে না, সে কোনো একটি বৈষ্ণব কাহিনী হোক না কেন, সেখানে দেবীর উপাখ্যান আসবে। অর্থাৎ এমন ভাবে কাহিনীটি বলা হবে যে যেখানে শ্রীরামও কাবু হয়ে যাচ্ছেন এবং দেবীর কৃপা ছাড়া কিছু করতে পারছেন না। এরকম বারবার হয়েছে, লক্ষণের ক্ষেত্রেও হয়েছে। লক্ষণ যদি ইন্দ্রজিতের পুজোটা পণ্ড না করে দিত, তো তাহলে হয়তো ইন্দ্রজিৎকে হারাতে পারতো না। এবার এখানেও এই জিনিসটা বাল্মীকি রামায়ণে নেই, যে এখানে সর্বে সর্বা কিন্তু সেই দেবী, আর কেউ নয়। কিন্তু এর মধ্যে একটি জিনিস দেখতে হবে, যে অনেক সময় খুব ছোট মন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যেমন নিজেদের মধ্যে ঝগড়া করে, সেই সেই ব্যাপারটা কিন্তু একেবারেই নেই এখানে। মানে যেইখানে দেবী আবির্ভাব হচ্ছেন, সেখানে উনি যেইভাবে শ্রীরামের সাথে কথা বলছেন, তার মধ্যে এত ভক্তি আছে। অর্থাৎ উভয়েই উভয়ের ভক্ত, শ্রীরাম দেবীর ভক্ত এবং দেবী শ্রীরামের ভক্ত। এই ব্যাপারটা যখন আপনারা পড়ে দেখবেন, সেখানে তো দেবী দুর্গা শ্রীরামকে বলছেন জগৎ গোসাই। এদিকে শাক্ত ধর্ম মতে দেবী কিন্তু সর্বে সর্বা, তার উপরে কিছু নেই। কিন্তু এই জগতের গোসাই, জগতের গোস্বামীকে শ্রীরাম, তো জগৎ গোসাই বলে ডাকছেন দেবী শ্রীরামকে। এই অংশটা আলাদা করে পড়তে হয় এবং এটা নিয়েই পুরোপুরি একটা প্রেজেন্টেশন দেওয়া যায়। যাই হোক, ভক্তির কারণে বিশেষ করে শাক্ত ধর্মে এটির খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্ব এবং মাহাত্ম্য আছে এই অংশটির। একটি জিনিস যেটা অবশেষে বলতে হয়, যে কৃত্তিবাসী রামায়ণ শুধুমাত্র নিছক একটি অনুবাদের বই নয়, এতে বাঙালি সমাজ জীবন এবং মূল্যবোধের চিত্রময় বর্ণনা রয়েছে। এবং এই মহাকাব্য বাংলা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে। রামচরিতমানস, যার কথা আমি বারবার বলেছি এই প্রস্তুতির সময়, 16 শতকের 16th সেঞ্চুরির রামায়ণের পুনঃপ্রতিবেদক তুলসীদাস স্বীকার করেছেন যে তিনি কৃত্তিবাসের মতো ভক্তির থিম এর দ্বারা খুব গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। কৃত্তিবাস ওঝা দ্বারা চিত্রিত রামের গল্প মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ পরবর্তীকালের অনেক কবিকে অনুপ্রাণিত করেছিল। এবং ভুলে গেলে চলবে না যে রামায়ণ একটি ট্র্যাজেডি। এটাকে যদি আপনি লিটারেচার হিসেবে দেখেন, সাহিত্য হিসেবে দেখেন, তাহলে এটি একটি ট্র্যাজেডি। আমি বিশ্বাস করি যে রামায়ণের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো যে শ্রীরাম হলেন ভগবান এবং তাই তিনি যা ইচ্ছে করতে পারেন, কিন্তু তিনি ধর্ম লঙ্ঘন করতে পারেন না। এবং তাই বারবার এমন সমস্যাগুলি সমাধান করা থেকে তাকে বিরত হতে হয়েছে, যা তার কেবলমাত্র চিন্তা করেই উনি সমাধান করতে পারতেন। শুধুমাত্র একবার ওনাকে ভাবতে হবে যে এই জিনিসটা হোক এবং সেই জিনিসটা হয়ে যাবে। কিন্তু সেইভাবে রাম নিজেকে কখনো দেখেননি, সেইভাবে বাল্মীকির কখনো রামকে দেখেননি। এবং কৃত্তিবাসও বেশ কয়েকবার ওই সব মুহূর্ত যখন এসছে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে যে ভগবান সে তো খুব সহজেই প্রবলেম সলভ করতে পারে, কিন্তু একটি মানুষ হিসেবে সে কি করতে পারে, সেই রকম পরিস্থিতিতে নিয়ে শ্রীরামকে ফেলা হয়েছে। যার জন্য পাঠক, বিশেষ করে যে ভক্ত পাঠক, সে খুব ডিস্টার্বড হয়ে পড়ে মাঝে মাঝে, যে উনি তো ইচ্ছা করলেই যত সমস্যা তার সমাধান হতে পারে, কিন্তু করতে পারছেন না। হয় অভিশাপের জন্য, বৃন্দা, তুলসী আর নারদের অভিশাপের কথা আমি অলরেডি বলেছি, অথবা
মর্যাদা উনি কখনো লঙ্ঘন করবেন না সেই জন্য, অথবা উনি যাই করবেন মনুষ্য রূপে করবেন, দেবতা বা ভগবানের রূপে করবেন না তাই জন্য। এই সবকিছু মিলিয়ে সীতাকে এত ভালোবাসেন অথচ পরিত্যাগ করতে হবে। এইটা হলো ট্র্যাজেডি। তো কেউ যদি নাস্তিক হয়, ভগবানে বিশ্বাস না করে, সে শুধুমাত্র যদি একটা লিটারেচার হিসেবে রামায়ণ পড়ে, এই জায়গাগুলোয় এসে তাকে অভিভূত হয়ে যেতে হয়। কি করবে, মানে গল্পের নায়ক কি করবে, এটা একটা বিশাল দ্বিধা। এবং যারা রামায়ণ নিয়ে, রামকে নিয়ে কটূক্তি করেন, কটাক্ষ করেন, তাদের ব্যাপারে একটাই জিনিস বলতে হবে যে তারা কখনো গভীরভাবে কোনো রামায়ণের ভার্সনই পড়েননি। যদি তারা পড়তেন, তবে যেসব প্রশ্ন তাদের মনের মধ্যে আসে, যেটা কেন হয়েছে, কোন চরিত্র কোন পাত্র কিভাবে ব্যবহার করেছে, তার পেছনে কারণ কি, সে তার আগের জন্মে কি ছিল, কোন অভিশাপের দরুন কে কিরকম ব্যবহার করেছে, এইসব তারা কিছুই জানে না। সর্বশেষে আমি জানিয়ে দিয়ে, যারা যারা কৃত্তিবাসী রামায়ণ পড়তে চান, আমি বোধহয় শুরুতেই বলেছি যে এমনকি কলকাতার কলেজ স্ট্রিটের মতো জায়গাতে গিয়েও পাওয়া খুব মুশকিল। তো কোথায় কোথায় আপনি এর খোঁজ পেতে পারেন বা অর্ডার করতে পারেন, সেইগুলো আপনাদের জানিয়ে দিই। তো কৃত্তিবাসের রামায়ণ 1802 থেকে 3 সালে শ্রীরামপুর মিশন প্রেস দ্বারা 5 খণ্ডে প্রথম মুদ্রিত হয়। পরবর্তীকালে 1830 থেকে 34 সালের মধ্যে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় এটি পুনর্মুদ্রিত হয়, রিপ্রিন্ট। দ্বিতীয় সংস্করণ, সেকেন্ড এডিশন, আশা করি আপনারা এডিশন এবং রিপ্রিন্টের মধ্যে পার্থক্যটা জানেন। নতুন সংস্করণে অনেক কিছুই সংযোজন করা হয়, অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়। রিপ্রিন্ট শুধুমাত্র যখন যা প্রিন্টেড হয়েছে, যা মুদ্রিত হয়েছে, তা সব বিক্রি হয়ে যাওয়ার পরে আবার করে রিপ্রিন্ট করা হয়। তো একটি অন্য সংস্করণ আসে, দ্বিতীয় খণ্ড আসে, এবং দ্বিতীয় সংস্করণ 2 আলাদা আলাদা খণ্ডে আসে। এমনকি আপনি যদি এখন হিন্দিতেও হিন্দির অনুবাদ সহিত, হিন্দি অনুবাদ সহ যদি বাল্মীকি রামায়ণ কেনেন, যেমন ধরে নিন যদি গীতা প্রেস থেকে কেনেন, তাহলে 2টো ভলিউমে পাবেন, একটি ভলিউমে পাবেন না। এ পর্যন্ত প্রকাশিত রামায়ণের সমস্ত সংস্করণের মধ্যে প্রথম শ্রীরামপুর সংস্করণটিকে সবচেয়ে মানে অথেন্টিক মনে করা হয়। তো যদি সেটা পান, হয় আপনি আপনারা কোথা থেকে কেনেন, অ্যামাজন থেকে অর্ডার করেন বা যেখান থেকেই করেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাকে এটা উল্লেখ করে দিতে হবে যে শ্রীরামপুর মিশন প্রেসের যে সংস্করণটা, আপনার সেই সংস্করণটিই চাই। আর এছাড়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষভাবে রামচন্দ্রের কাহিনীর অবলম্বন, বাঙালি হিন্দুরা তাই কৃত্তিবাসের কাছে ঋণী। তবে কৃত্তিবাসকেই আপনি পড়ছেন, কোনো কারুর ভেজাল কিছু পড়ছেন না, এটা আপনাকে নিশ্চিত করে নিতে হবে। আর কৃত্তিবাস রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণে হলো এই 15 শতকের যে 15th সেঞ্চুরির বাঙালি কবি কৃত্তিবাস ওঝার রামায়ণের বাংলা রূপান্তর, শুধুমাত্র আমি অলরেডি বলেছি, এটাকে বুক অফ ট্রান্সলেশন হিসেবে দেখা উচিত নয়। তো এছাড়া আপনারা যদি বিদেশে থাকেন, সেখানেও যদি কোথাও অর্ডার করেন এবং পেয়ে যান, কয়েকটি জিনিস যা আপনারা ভেরিফাই করে নিতে পারেন। একটা তো হলো যে শ্রীরামপুর প্রেস থেকে হওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে যে
মোট এর এতে যে পাণ্ডুলিপির যে সংখ্যাটা, মানে কতগুলি ভার্স আছে এর মধ্যে, এর সংখ্যা হচ্ছে 2221। 2221টা কাপলেট এর মধ্যে আছে কৃত্তিবাসী রামায়ণে। তার চেয়ে একটা বেশি বা একটা কম যদি হয় সেটা কিন্তু ভেজাল হতে পারে। কৃত্তিবাসী রামায়ণ বাল্মীকি রামায়ণ থেকে তুলনায় খুবই সংক্ষিপ্ত, অতটা বিস্তৃত নয়, বরং রামচরিতমানসও এর থেকে অনেক বেশি বিশদ। তবে এই 2221টি যে কাপলেট, তার মধ্যেই কৃত্তিবাস ওঝা এত সুন্দরভাবে রামের ভক্তিকে তুলে ধরেছেন, এটা অতুলনীয়। যদি আপনারা বিদেশে থাকেন তো বর্তমান পাণ্ডুলিপিগুলো পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্ডার করতে পারেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে করতে পারেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে করতে পারেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এগুলি সংরক্ষিত আছে। সেখান থেকে আপনারা কপি চাইতে পারেন। এখান থেকে হয়তো বিক্রি হবে না, বা যদি কখনো আপনারা ভিজিট করেন এদের আর্কাইভস, সেখানে গিয়ে দেখতে পারেন। এছাড়া শিলচর নর্মাল স্কুল লাইব্রেরি, সেখানে পাবেন এর কপি আসামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশে আছেন, এবং বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে আমেরিকায় ব্রিটিশ মিউজিয়াম অ্যান্ড স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, সেখানে এটার কপি পাবেন। এবং ফ্রান্সের বিবলিওথেক ইন্টারন্যাশনাল, সেখানে সংরক্ষিত পাণ্ডুলিপি রয়েছে। এবার আমার প্রস্তুতি শেষ, আপনাদের প্রশ্ন নিতে পারি। নমস্কার, বলছি খুবই সুন্দর লাগলো, অনেক কিছু জানতে পারলাম যেগুলো একদমই জানতাম না। তো আমার প্রশ্ন হচ্ছে যে কিছু কাল আগের থেকে আমরা দেখছি যে একটা রামায়ণকে ভিত্তি করে কিছু বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আরিয়ান ভার্সেস দ্রাবিডিয়ান বা আর্য অনার্যর মধ্যে। তো আমি রিসেন্টলি দেখছি যে কিছু কিছু বাংলা সোশ্যাল মিডিয়া চ্যানেলে কিছু লোকজন এরকম করছে যে আমাদের বাঙালি কালচারটা অন্য রকমের, আলাদা। তো সেটার সাথে মানে কোনো রকমের আমাদের আর্যের কোনো প্রভাব নেই, আমরা অনার্য, আমাদের মানে মুখের চিন্তাধারাগুলো আলাদা। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ বা বাল্মীকি রামায়ণের মধ্যে এরকম কি কোনো প্রসঙ্গ পাওয়া যায় যে মানে আমাদেরটা আলাদা, আমরা একটুখানি আলাদা রেস বা এরকম রেশিয়াল ডিফারেন্সেস? একেবারেই নয়। দেখুন, এই আর্য অনার্য বিভেদটা একেবারেই ভুয়ো ব্যাপার, সম্পূর্ণ মানে একেবারে এতে এত বেশি লজিক্যাল ফ্যালাসিস আছে। সর্বপ্রথম তো কোনো তক্কাতক্কিতে না গিয়ে, যখন ইতিহাসের ব্যাপারে কোনো একটা কিছু দাবি করা হয়, তো সেই দাবিকে প্রমাণিত করার জন্য আর্কিওলজি বা পুরাতত্ত্বের সাহায্য নেওয়া হয়। সেটাই লজিক্যাল। যে আপনি যে দাবি করছেন, আমি লেফটিস্ট হতে পারি, আপনি রাইটিস্ট হতে পারেন, সেটাতে কিছু এসে যায় না। আপনি যা দাবি করছেন বা আমি যা দাবি করছি, সেটাকে প্রমাণ করার জন্য আমাদের আর্কিওলজির সাহায্য নিতে হবে। প্রথমত, যদি আমরা উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান এইসব জায়গা থেকে যদি এসে থাকতাম, অর্থাৎ সেন্ট্রাল এশিয়া থেকে, তো আমাদের বায়োলজি কি বলে? আমাদের ডিএনএ কি সেন্ট্রাল এশিয়ানদের মতো? আমাদের যে মুখের আকৃতি, আচ্ছা না হয় এটা ভেবে নিলাম আমরা ইকুয়েটরের কাছে এসে গেছি তাই একটু কালো হয়ে গেছি, হ্যাঁ, ওরা একটু বেশি ফর্সা, সেন্ট্রাল এশিয়ানরা একটু বেশি ফর্সা, আমরা একটু ভূমধ্য রেখার কাছে এসে গেছি বলে কালো হয়ে গেছি। কিন্তু মুখের যে একটা আকার হয়, আমাদের কি সেন্ট্রাল এশিয়ানদের মতো দেখতে? এবং যেখানে আমি আর্কিওলজির কথা বলছি, যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, সেই সব যুদ্ধক্ষেত্রে যেসব ফসিল পাওয়া গেছে, যদি যুদ্ধ হয়ে থাকতো, তাহলে সেই ফসিল অর্থাৎ স্কেলিটনের অবশেষ, তার মধ্যে কিছু একটা সেখানে যে খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল তার প্রমাণ থাকতো। যেমন মাথা ফেটে গেছে কারুর, কারুর হাত ভেঙে গেছে, এই রকম যে খুলি পাওয়া গেছে, হয়তো একটা মানুষের খুলি পাওয়া গেছে, তার মাথাটা ফেটে গেছিল, যুদ্ধ হয়েছে তো। তো
যুদ্ধ তো আর কেউ কারোর গায়ে হাত বুলিয়ে দেয়নি, তরোয়াল চলেছে। হ্যাঁ, তখনকার দিনে যা অস্ত্র ছিল সেটা চলেছে, সেটার প্রমাণ কোথায়? যেখানে মহেঞ্জোদারো হোক, হরপ্পা হোক, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হোক, সেরকম জায়গায় এমন কোনো ফসিল পাওয়া গেছে কি যেটা খুব ক্ষতবিক্ষত অবস্থায় আছে? নাম্বার ওয়ান, এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি, এরকম কোনো আর্কিওলজিক্যাল প্রুফ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এটা বলা হয় যে উচ্চ বর্ণের লোকেরা নাকি এইখানকার ইন্ডিজিনাস যে লোক যারা ছিল, এখানকার যারা অধিবাসী ছিল, তাদের তাড়িয়ে দিয়ে দক্ষিণের দিকে ঠেলে দেয়। এবং এর জন্য বেশ কয়েকটা জিনিস দেখা যায়। প্রথমত, উচ্চ বর্ণের লোকেরা ফর্সা হয় এবং নিম্ন বর্ণ, কথিত নিম্ন বর্ণের লোকে কালো হয়। আমি প্রচুর কালো ব্রাহ্মণ দেখেছি এবং এবং কালো মানে শ্যামবর্ণ ব্রাহ্মণ দেখেছি, আর খুবই ফর্সা শিডিউল কাস্টের লোক দেখেছি। একেবারে আমি তামিলনাড়ুতে অনেক ফর্সা লোক দেখেছি আর পাঞ্জাবে অনেক কালো লোক দেখেছি। এইগুলো মিলে যায় না, কোনো জিনিসটাই মিলে যায় না। এবং একটা খুব সাধারণ কথা, সংস্কৃতে আপনাকে মিস্টার না বলে আমি আর্য বলবো। আর্য মানে জেন্টলম্যান। এর মধ্যে কিছু বিদেশি স্বদেশীর কোনো ব্যাপার নেই। সেটাকে শুধুমাত্র মানে মিথ্যা সাব্যস্ত করা হয়নি, সেই মিথ্যাকে এমন ভাবে সত্যি ধরে নেওয়া হয়েছে যে তার উপরে ভিত্তি করে অ্যাডলফ হিটলার তার পুরোপুরি যে তার যে বিভেদ সৃষ্টি করা মানুষের মধ্যে। তো তাহলে এই বামপন্থীদের জিজ্ঞেস করতে হয় যে আপনাদের মতবাদ আর হিটলারের মতবাদের মধ্যে পার্থক্য কোথায়? ওরাও যা ভাবতো আপনারাও তাই ভাবেন, যে একটা সুপিরিয়র রেস আছে, একটা ইনফিরিয়র রেস আছে। আর এরকম কিছু যদি থাকতো, তাহলে আমরা আমাদের পুরো হিন্দু প্যান্থিয়নে যে সর্বোচ্চ জায়গায় আমরা যেসব দেবী দেবতাদের স্থান দিয়েছি, শ্রীরামের কথা বলছি আমরা আজকের প্রস্তুতিতে, শ্রীকৃষ্ণেরও কথা বলা যায়, মা কালীর কথা বলা যায়, এরা সবাই শ্যামবর্ণ কেন? শ্যামবর্ণ যদি নিকৃষ্ট হতো আমাদের দেবী দেবতা, তারা শ্যামবর্ণ কেন? এবং এছাড়া যদি ধরে নিন আমরা আমরা যদি ব্রিটিশ এর যে 90 বছর 1857 থেকে 1947 বা তার আগেও যদি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা ধরে নিই, একটা প্রবণতা দেখা যায় কলোনিয়াল শাসকদের মধ্যে, যে তারা সবসময় বলে যে আমরা যেই জায়গা থেকে এসেছি সেই জায়গার ব্যাপার স্যাপারই আলাদা, মানে ওরা খুবই উন্নত এবং তোমরা তো অনেক পিছিয়ে আছো, তোমাদের সব চিন্তাধারা, তোমাদের যা কিছু তোমরা ভাবো যে ওইভাবে তোমরা থাকো, এইগুলো খুবই ব্যাকওয়ার্ড। এটা যদি প্রবণতা হয় কলোনিয়াল রুলার্সের, তাহলে তো আর্যরা এখানে এসে যে সাহিত্য রচনা করেছিল, সেখানে ওরাও বলতো উজবেকিস্তান একটা বিশাল একটা ব্যাপক জায়গা, দারুণ জায়গা, ওখানে এত বড় বড় প্রাসাদ আছে, ওখানে আমরা ওখানের মানে গ্রস জিডিপি এত হয়, আপনার জিডিপির এত পার্সেন্টেজ হয়। এরকম কোনো গল্প আছে হিন্দু হিন্দু সাহিত্যে? এরকম কোনো গল্প আছে? আমরা যদি সত্যি বাইরে থেকে আসতাম, আমরা তো বলতাম ওই জায়গাটা অনেক ভালো ছিল, আমরা কোথায় এসে পড়েছি বাজে একটা জায়গায়। ব্রিটিশরা তো তাই করতো। ব্রিটিশরা তো বলতো যে আমাদের রাজা, আমাদের রানী, আমাদের প্রাসাদ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সবকিছুই ভারতীয় যে যেসব করেসপন্ডিং জিনিস আছে তার থেকে অনেক বেশি উৎকৃষ্ট, অনেক বেশি উঁচু মানের। তো আমরা যদি সত্যি বিদেশি হতাম, আমরাও তো বলতাম আমরা যেই দেশ থেকে এসছি সেটা অনেক ভালো ছিল। তো হিন্দু সাহিত্যে এরকম কোনো উল্লেখ নেই কেন? এসব প্রচুর মানে অনেক তর্কে যাওয়া যায়, তবে তর্কের চেয়েও বেশি আমি যেটা মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এবং প্রায় আমি অনেক জায়গাতেই বিভিন্ন প্রসঙ্গে এই জিনিসটা আমি বলেছি, যে যেমন আমাদের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আপনারা জানেন হয়তো যে ইকোনমিক্সে বিএসসি দেওয়া হয়, বিএ দেওয়া হয় না।
সেরকমই আমাদের দেশে একটা বিএসসি ইন হিস্ট্রির প্রয়োজন। বিএ ইন হিস্ট্রি তো হয়, বিএসসি ইন হিস্ট্রি এটা হবে, সেটা হবে আর্কিওলজি, প্যালেন্টোলজি আর অ্যানথ্রোপোলজি। এই তিনটে মিলিয়ে আমাদের যদি এখানে একটা কোর্স শুরু করা হয়, যে না ইতিহাসে শুধু দাবি করলে চলবে না, প্রমাণ করতে হবে। সে কার্বন ডেটিং করে প্রমাণ করুক, যেমন করে প্রমাণ করুক, যা যা বলা হবে প্রত্যেকটা জিনিস প্রমাণ করা হবে। অর্থাৎ ইতিহাসের বইয়ের মতো শুধু কাহিনী হবে না তাতে। এবং কারা এলিজিবল হবে? যাদের ক্লাস 12 অব্দি ফিজিক্স এবং কেমিস্ট্রি ছিল, যারা কেমিক্যাল কম্পোজিশন জানে, যারা রেডিও অ্যাক্টিভিটি জানে, তারা এলিজিবল হবে ক্লাস 12 এর পরে বিএসসি ইন হিস্ট্রি করার জন্য। এই জিনিসটা যবে আমাদের দেশে শুরু হবে, এই ফালতু যে ডিবেটটা হয় এটা শেষ হয়ে যাবে। কারণ তখন আর তর্কাতর্কির বিষয় থাকবে না, তখন প্রমাণের বিষয় হয়ে যাবে। আপনি যা বলছেন ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে প্রমাণ করুন। একেবারে ধূলিসাৎ হয়ে যাবে এই আরিয়ান ইনভেশন থিওরি হোক বা মাইগ্রেশন থিওরি। যাই হোক, প্রথমত ইতিহাসটা আমি একটু পরে আসছি, একটা কোশ্চেন ছিল এ ব্যাপারে। আর মেইন জিনিসটা আমি এই যে আমাদের কৃত্তিবাসী রামায়ণে যে দুর্গোৎসবের মানে দুর্গার এটা যে অকাল বোধনের উল্লেখটা আছে, এইটা কি কোনো এর থেকে এসছে কোনো কি বলে পুরাণ বা কোনো এই এটা এসছে না এটা সূত্রপাত এখান থেকেই? আচ্ছা, এটা আমি দেখুন ইতিহাসের উপরে দুই ভাবে দৃষ্টি নিক্ষেপ করা যায়। আমার ঠিক নাম মনে পড়ছে না, সেই ইতিহাসবিদের একজন বলেছিলেন, খুব বিখ্যাত ইতিহাসবিদ, যে ইতিহাস আপনি হয় ঈগলের মতো মানে চিলের মতো করে দেখতে পারেন বা কাকের মতো করে দেখতে পারেন। অর্থাৎ আকাশ পথে উড়তে উড়তে পুরো জিনিসটাকে আপনি এক নজরে দেখে নিলেন, সেইভাবেও দেখতে পারেন। অথবা কোনো একটি ঘটনা, সেটাকে নিয়ে আপনি পুরো ভেতরে ঢুকে যেতে পারেন, সেটা পুরো বিচার বিবেচনা করতে পারেন। তো আমি যদি বার্ডস আই ভিউ দিয়ে যদি আমি ইতিহাসকে দেখি, তাহলে আমি দেখব যে যেই সময় বৌদ্ধদের খুব দাপট ছিল, সেই সময় বৌদ্ধদের যে ব্রাহ্মণদের সাথে ঝগড়া, অর্থাৎ আমি মৌর্যকালের কথা বলছি, সেই সময় আমরা যে দেখছি যে যেই সব বিষয় নিয়ে বৌদ্ধ আর ব্রাহ্মণদের মধ্যে শাস্ত্রার্থ হতো, যে ব্যাপারগুলো নিয়ে ঝগড়া হতো, তার বেশিরভাগই ব্রাহ্মণদের মত কিন্তু বৈষ্ণব মত, শৈব বা শাক্ত মত নয়। পরবর্তীকালে যখন বিশেষ করে দক্ষিণ ভারতে শৈব মতটা শুরু হয় এবং বিশাল একটা ঝগড়া লেগে যায় বৈষ্ণবদের আর এবং শৈবদের মধ্যে। ঝগড়ার মূল কারণ যে মাদক দ্রব্য সেবন করা কি করে হবে মন্দিরের ভেতরে। শৈবদের কথা যে আমাদের তো ভগবানও গাঁজা খায়, আমরাও গাঁজা খাই, খুবই বাজে কথা, শিব মোটেও গাঁজা খান না। কিন্তু একটা একটা পপুলার ভার্সন হয় না সবসময়, একটা হয় স্পিরিচুয়াল ভার্সন, থিওলজিক্যাল ভার্সন, একটা হয় পপুলার ভার্সন। তো সেই যে পপুলার ভার্সনের মধ্যে এই নিয়ে একটা ঝগড়া। আরো কয়েকশো বছর পর শাক্ত ধর্মের সূত্রপাত। শাক্ত সম্প্রদায়, যেরকম আমি আমার প্রস্তুতিতে বলি যে পূর্ব ভারতে তার প্রভাব বেশি, এখানে মূলত বৈষ্ণবদের সাথে এই নিয়ে ঝগড়া যে মাংস খাওয়া হবে কি হবে না, বলি দেওয়া হবে কি হবে না। তো দক্ষিণ ভারতে যেখানে নেশা করা হবে কি হবে না সেই নিয়ে ঝগড়া, আবার এখানে এই জিনিসটা। তো এই এই যে পিরিয়ডটা, এটা হলো 8th সেঞ্চুরি টু 12th সেঞ্চুরি, শাক্ত ধর্মের যে উত্থানটা। আর কৃত্তিবাস এর অনেক পরে এসছেন। কৃত্তিবাস তো আরো আগে না, মানে 300 380 না 480? না, আমি শুরুতেই বলেছি কৃত্তিবাস হলেন এর থেকে জাস্ট শখানেক বছর আগে। তো 1400 বা 14th সেঞ্চুরি বলতে পারেন আপনি। হ্যাঁ 1480 বলে। আর এটা আমি কিন্তু 8th to 12th সেঞ্চুরির কথা বলছি। তো 1381 থেকে 1461 এই জীবনকাল ছিল কৃত্তিবাস ওঝার। তো প্রভাব থাকতেই পারে, আপনার প্রশ্নের উত্তরে আমি এটা বলি যে প্রভাব থাকতেই পারে,
এর আগে হয়তো এইরকম কোনো উপাখ্যান হয়েছে, তবে বিস্তৃতভাবে এইভাবে যেভাবে মানে একটি পুরো অধ্যায়ের উপরে লেখা হয়েছে এরকম কিন্তু কোথাও নেই। মানে অন্য কোনো পুরাণে বোধহয় নেই। না, এত এত বিস্তৃত ভাবে নেই, কিন্তু দেবী মাহাত্ম্য যেটা আমরা বলি, দেবী মাহাত্ম্যর মধ্যে কিন্তু দেবীকে যেহেতু সর্বোচ্চ স্পিরিচুয়াল অথরিটি যেহেতু ধরা হয়েছে, সেই জন্য এটা মানে পুনরাবৃত্তি হয়েছে এটা। আচ্ছা, অনেক সময় কি হয়, এই এই প্রসঙ্গেই আর একটা ব্যাপার বলে দিই, যে আমাদের তো সূত্রপাত কোথায় হিন্দু ধর্মের, হিন্দু সম্প্রদায়ের, সেটা তো ঠিক ঠিক বলা যায় না। এবং গত 2000 বছরে অনেক সম্প্রদায় সৃষ্টি করার চেষ্টা হয়েছে, প্রত্যেকটি প্রচেষ্টা কিন্তু সফল হয়নি। যাদের তপবল আছে, যাদের সাধনার বল আছে, সবকিছু মিলিয়ে যদি আপনি একটা খুব কনভিন্সিং ন্যারেটিভ গড়ে তুলতে পারেন, যেটাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেটা বিশ্বাস করবে, আমি বা আপনি আজকে বলতেই পারি আচ্ছা আমরা রামের একটা নতুন গল্প বলবো। আজকাল হচ্ছে না, কেউ ফেমিনিস্ট রামায়ণ বানাচ্ছে, হ্যাঁ, কেউ কেউ বলছে যে আমি শিখণ্ডীর চোখে কিভাবে মহাভারত আমি সেইভাবে বলবো, তো সেখানে একটা ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিজম হয়ে যাচ্ছে। এটাও করলেই হয় না। এই এমন খুব বড় একজন স্কলার, উনি এখনো বর্তমান, তার কথা বলি, করণ সিং, কাশ্মীরের রাজার পুত্র, হরি সিং এর পুত্র। উনি একটা খুব গর্ব করে একটি শিব মন্দিরের স্থাপনা করেছিলেন, ওখানে কাকপক্ষীও যায় না। ওনার খুব গর্ব ছিল যে উনি এমন একটা শিব মন্দির বানাবেন যে মানে লোকে একেবারে ফেটে পড়বে, একেবারে চারিদিক থেকে লোক তীর্থ করতে আসবে, কেউ যাই না ওখানে। তো এই জিনিসটা আছে কৃত্তিবাসের মধ্যে, নিশ্চয়ই সেই তপবলটা ছিল, সেই পরিমাণ ভক্তিটা ছিল, যেটা মানে যেমন হয় না যে আপনি একটা কোনো লোকের একটা হাস্য মুখ দেখলেন, তার মুখটা দেখে আপনার মুখেও হাসি উঠলো। এটা কিন্তু কেউ বলে দেয়নি যে এটা করতে হবে। একটা লোক আপনাকে দেখে হাসি মুখে আপনাকে অভিবাদন করলো, আপনিও করলেন, ইনভলেন্টারি অ্যাকশনে এটা হয়ে যায়, সেই রকম ব্যাপারটা আর কি।